জিওমেট্রিক ডিজাইন। তো আমাদের একটা যদি রেলওয়ের আমরা জিওমেট্রিক ডিজাইন করতে চাই, কিছু জিনিস আমাদের হচ্ছে মাথায় রাখতে হয়। একটা হচ্ছে রেলওয়ের হচ্ছে ট্রেনটা যখন যাবে, আমার ট্রেনের একটা স্পিড, আমার এক্সপেক্টেড স্পিড থাকে। আর তার সাথে হচ্ছে আমার যে রাইডিং যে কোয়ালিটি, সেই কোয়ালিটিতে কি হতে হবে, স্মুথ অ্যান্ড সেফ। আর হচ্ছে আমার অ্যাক্সিডেন্টকে যেন আমি অ্যাভয়েড করতে পারি, এটা আমার মাথায় রাখতে হবে। সো আর যদি আমি বলি যে গুড অ্যাস্থেটিক্স অর মেইনটেনেন্স মিনিমাম, এই সকল জিনিস আমরা যদি পয়েন্ট আউট করি আর কি। তো মেইন কথা, আমি যদি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ জিওমেট্রিক ডিজাইনের কথা চিন্তা করি, তাহলে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি হচ্ছে সামনের দিকে ট্রেনটাকে, ইঞ্জিনটাকে কি করতে হবে, ধাক্কা দিয়ে নিয়ে যেতে হবে বা টেনে নিয়ে যেতে হবে। আর এর জন্য আমার হচ্ছে ইঞ্জিনের ক্ষমতা অতটুকু থাকতে হবে। এখন আমার রোডওয়ে কি থাকতে পারে, রোডওয়ে জিওমেট্রিতে আমার বিভিন্ন ধরনের কনস্ট্রেন্ট থাকতে পারে, অথবা আমার বিভিন্ন ধরনের প্যারামিটার থাকতে পারে। ওয়ান প্যারামিটার মে বি দ্য গ্রেডিয়েন্ট। আমরা জানি গ্রেডিয়েন্ট, কার্ভেচার আর হচ্ছে অ্যালাইনমেন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট এবং কার্ভেচারের মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবেন? গ্রেডিয়েন্ট হচ্ছে স্যার রাস্তার লম্বালম্বি ঢাল। লম্বালম্বি আর একটু ক্লিয়ার করবেন, লম্বালম্বি ঢাল? মানে গ্রেডিয়েন্টটা হচ্ছে স্যার আচ্ছা, কার্ভেচারটা বলেন, তাহলে বুঝবো যে আপনি লম্বালম্বি বলতে কি বোঝাচ্ছেন আর এটা। কার্ভেচার হচ্ছে তো স্যার এটা হচ্ছে বাঁক। ওই তো দুইটাই বাঁক। গ্রেডিয়েন্টও কাইন্ড অফ বাঁক, মানে কার্ভেচারও বাঁক, কিন্তু দুইটা বাঁকের ডিরেকশন আলাদা। ঠিক আছে, গ্রেডিয়েন্টকে আমরা আর যদি বাঁকের মধ্যে উঁচু নিচু বলি, সবচেয়ে পারফেক্ট হবে। ধর মনে করেন একটা রাস্তায় গেলেন, আপনি নিচের দিকে ঢালু, ঠিক আছে, নেমে আবার উঁচার দিকে গেলেন, তাহলে এই নিচে নামাটা, ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, গ্রেডিয়েন্ট। মানে রাস্তায় সমান না হয়ে একটু ডেবে গেল, তারপর আবার কি উঠে গেল, ঠিক আছে, তাহলে নিচুর গ্রেডিয়েন্ট আর এটা কি উঁচুর গ্রেডিয়েন্ট। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ গ্রেডিয়েন্ট। আর কার্ভেচার হচ্ছে ধর্ম করে রাস্তার ডানে বামে বাঁক। আমরা যখন রাস্তা মোড় নিতে হয়, ঠিক আছে, একটা মোড়ে গেলে, ঠিক আছে, ইন্টারসেকশনে আপনি গেলে আপনি দেখা যাচ্ছে যদি ডান দিকে সোজা না গিয়ে যদি আপনার ডানে কি নিতে পারে, টার্ন নিতে হতে পারে, অথবা বামে টার্ন নিতে হতে পারে। যেমন আমি যদি এরকম একটা, এটা যদি প্ল্যান ভিউ, এটা হচ্ছে এলিভেশন আমি যদি চিন্তা করি, বা সেকশন। আর এটা যদি প্ল্যান ভিউ এর কথা চিন্তা করি, আমি একটা ইন্টারসেকশন রাখলাম, এটা প্ল্যান উপর থেকে দেখতেছেন, ঠিক আছে, যে ক্যামেরা দিয়ে উপর থেকে একটা রাস্তা দেখলেন। এখন আপনি যদি এইদিকে যান, তাহলে এটা কি বাঁক নিতে হচ্ছে না? বামে যেতে হচ্ছে। তো এরকম রাস্তা আবার কি হতে পারে, বাঁক হইতে পারে না? আবার ট্রেনের লাইনও আমাদের কি হয়, এরকম বাঁক হয় না? তাহলে কার্ভেচারটা হচ্ছে আপনার ডানে বামে, আপনার হাতের ডান দিকে অথবা বাম দিকে। আর গ্রেডিয়েন্ট হচ্ছে কি উঁচু নিচু। মানে আমি যদি পারফেক্টলি বলি, লম্বালম্বি না বলে আমি যদি পারফেক্টলি বলি, জিনিসটা আরো মানে উঁচু নিচু বলি, তাহলে বেটার হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে আমার ডিজাইন প্যারামিটারের ভিতরে একটা হচ্ছে কি আমার গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে কি কার্ভেচার, এরপর হচ্ছে কি অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে আপনি ধরেন মনে করেন দুইটা যে ট্র্যাক আছে, ঠিক আছে, মানে দুইটা ট্র্যাক বলতে ট্র্যাকের যে দুটো কম্পোনেন্ট, দুটো রেল, সেই রেল দুটোকে আপনি কিভাবে অ্যালাইন করবেন। ঠিক আছে, এখন আমরা ট্রেন যখন একটা রাস্তার উপর দিয়ে চলে, আমি যদি রেলের কথা চিন্তা করি, এরকম একটা চাকা, এদিকে হচ্ছে আমার ট্রেনটা, বা একটা গাড়ির কথা যদি চিন্তা করি, গাড়িটা যদি সামনের দিকে যেতে চায়, তাহলে তার পিছন দিকে কিছু কি কাজ করে, বাধা। যখন হাই স্পিডে বেজে যায়, কি কি ধরনের বাধা এখানে কাজ করতে পারে? একটা হচ্ছে তার চাকার সাথে রাস্তার, অর্থাৎ ট্র্যাক, তাহলে হুইলের সাথে, the friction between the wheel and the track, this is called the frictional resistance. Another resistance is due to the wave action, অর্থাৎ আমার যখন চাকাটা ঘুরতেছে,
চাকার মধ্যে একটা কি রোলিং হচ্ছে, এবং ট্রেনটাও কি হচ্ছে একটু উঁচা নিচা হচ্ছে, বা ডানে বামে তার কি হচ্ছে একটা আপনার হচ্ছে ধাক্কা খাইতেছে। তাহলে এখানে একটা কি ওয়েভের মতো একটা কাজ করতেছে, যে আমার সাইনুসয়েডাল ওয়েভ, বা আপনার হচ্ছে যে ডানে বামে যেতে যাচ্ছে দুল খাচ্ছে এরকম। তো এর কারণে একটা কি আসে আমাদের রেজিস্ট্যান্স আছে। সো দিস ইজ রেজিস্ট্যান্স ডিউ টু ওয়েভ অ্যাকশন। এটা আবার আপনার স্পিডের উপর ডিপেন্ড, কারণ হতেছে আস্তে আস্তে গেলে ওয়েভ অ্যাকশন কম হবে, দূরে গেলে দেখবেন যে দুলবে বেশি, বা আপনার হয়তো চাকার সাথে ইয়ের ইন্টারাকশন এটা বেশি হবে। তো রেজিস্ট্যান্স ডিউ টু এটা কি বলবো আমরা, ওয়েভ অ্যাকশন। আর এটা হচ্ছে আপনার কি উইন্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ আমি যদি এদিকে ট্রেনটাকে নিয়ে যেতে চাই ডান দিকে, তাহলে আমার বাতাসটা কি করবে, পিছনের দিকে ধাক্কা দিবে, অর্থাৎ এর সামনের দিক থেকে একটু আটকায় রাখতে চেষ্টা করবে, বা সাইড দিক থেকে। তাহলে এটা হচ্ছে কি আমার একটা উইন্ড রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে ফ্রন্ট পার্টে, ট্রেনের ফ্রন্ট পার্টে এটা ধাক্কা দিবে সবসময়। আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেডিয়েন্ট, যেটা আমরা বললাম যে গ্রেডিয়েন্ট কি হতে পারে, আপনি যদি রাস্তায় এরকম উঁচুতে উঠতে চান, আপনার রাস্তাটা যদি এরকম উঁচু হয়, আপনি যদি এইভাবে এসে এই উপরে উঠতে চান, তাহলে আপনার ওয়েটের কারণে কি হয়ে যাবে, এটা পিছনের দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। সেই ফ্রিকশনাল রেজিস্ট্যান্সকে আপনার হতেছে ওভারকাম করে আমাদের আগায় যেতে হবে। সো দিস ইজ দ্য রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেডিয়েন্ট, অর্থাৎ গ্রেডিয়েন্টের কারণে এক্সট্রা একটা রেজিস্ট্যান্স চলে আসতেছে। আর এটা হচ্ছে রাস্তাটা যদি এরকম আঁকা বাঁকা হয়, ডানে গিয়ে বাঁক নিল, আবার সামনে গিয়ে এদিকে বাঁক নিল, তাহলে এই বাঁক গুলাতে বা এই কার্ভেচার গুলাতে আমাদের একটা কি আসতেছে, রেজিস্ট্যান্স আছে। সো দিস ইজ রেজিস্ট্যান্স ডিউ টু কার্ভ। ক্লিয়ার? তাহলে এই রেজিস্ট্যান্স গুলো আমাদের হচ্ছে কি জানতে হবে। তাহলে এই রেজিস্ট্যান্স গুলা কি দিবে, আমার পিছনের দিকে বাধা দিবে ট্রেনটাকে যাতে না যায়। আর ট্রেনটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এর যে লোকোমোটিভ বলে আর কি, বা ইঞ্জিন, ইঞ্জিন বলি অর লোকো, এ কি করবে, সামনের দিকে ঠেলা দিবে বা টেনে নিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই টানটাকে আপনার বলা হয় হচ্ছে হোলিং পাওয়ার অথবা ট্র্যাকটিভ পাওয়ার, অনেক ধরনের টার্ম দিয়ে হচ্ছে ডিনোট করা হয়। তাহলে হোলিং পাওয়ার অফ দা ট্রেন, এটা কি হয়ে যাবে এখন, আমার যদি বাধা যদি আমার হচ্ছে কি হয়ে যায়, ট্রেনের যদি সামনের দিকে ইঞ্জিনের নিয়ে যাওয়ার ক্যাপাসিটির চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে ট্রেন কি মুভ করবে, নাকি ট্রেনটা থেমে থাকবে? বাধা বেশি, ইঞ্জিনের টানার ক্ষমতা কম, তাহলে কি অবস্থাটা হবে? দাঁড়ায় থাকবে, যেতে পারবে না। তাহলে ট্রেনটা দাঁড়ায় থাকবে, ট্রেন আর যেতে পারতেছে না। ইঞ্জিন দিয়ে, এই ইঞ্জিন দিয়ে মানে আমাদের হচ্ছে যে আমার যে যতটুকু দরকার ছিল অতটুকু ফিল আপ হচ্ছে না। সো আমার ট্রেনটা কখন মুভ ফরওয়ার্ড করবে, যখন আমার এই সামনের দিকে টানটা বাধার চেয়ে কি হবে, বেশি হবে, বা সামনের দিকে পুল বা পুশ আমি যেটাই বলি, পুল পুশ বলতেছি কারণ হতেছে মডার্ন টাইমে দেখা যায় যে ইঞ্জিনের যে ওয়াগন গুলা থাকে, এই ওয়াগন বা আমরা বগি বলি, এই বগি গুলার পিছন থেকেও ইঞ্জিন যদি থাকে, এখানে যদি ইঞ্জিন বা লোকোমোটিভ থাকে, এটা ঠেলে তাহলে এটা কি পুশ করতেছে। যদি আপনার এদিকে মুভ করে তাহলে এটা কি পিছন থেকে থেকে ধাক্কা দিচ্ছে। আর ইঞ্জিন যদি এরকম সামনে বসে থাকে তাহলে কি পিছন দিকে টেনে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে পুল করতেছে। তাহলে পুশ পুল দুই ধরনের সিস্টেমই আমাদের ট্রেন চলতে পারে। স্যার, এখন আমরা একটু স্যার, হ্যাঁ বলেন। ট্রেন কি লোকোমোটিভ বলে তো, মানে মুসলিম ট্রেন কি লোকোমোটিভ বলে, লোকোমোটিভ ট্রেন বা এরকম বলে কি জন্য? এটা জাস্ট একটা টার্ম। আপনার হচ্ছে ধরেন মনে করেন ট্রেনকে লোকোমোটিভ বলতেছে না, কিন্তু ইঞ্জিনকে। হ্যাঁ, ইঞ্জিনকে। আর অন্যগুলো তো, যে যেগুলো ইলেকট্রিক ট্রেন বলে বা এগুলো, ম্যাক্সিমাম থেকে লোকোমোটিভ ট্রেন বলতে বোঝায় আর কি, যে নর্মাল যে ট্রেন গুলো এগুলো আর কি বোঝায়। কি জন্য? আপনি বলতেছেন যে ইঞ্জিন আমার হইতেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিন, বা আপনার হইতেছে কি বলে আমাদের হচ্ছে মেকানিক্যাল যে ইঞ্জিন, ঠিক আছে, দুই ইঞ্জিনের মধ্যে মেকানিক্যাল বা ট্রেডিশনাল ইঞ্জিন গুলাকে লোকোমোটিভ, আর হচ্ছে আপনার মডার্ন ইঞ্জিন গুলাকে ইঞ্জিন বলতেছে, এটা কেন, এটা জিজ্ঞাসা আপনার নাকি? জি স্যার। এটা হচ্ছে যে
আপনি অত বেশি যে ডিফারেন্স এরকম না। আপনি এখনো যদি গুগল সার্চ করেন লোকোমোটিভ এবং ইঞ্জিন সিমিলারলি ইউজ করা হয়। তো লোকোমোটিভ বললে হচ্ছে যখন অনেকগুলা মানে চাকা একসাথে যখন নড়াচড়া করে তখন এটাকে লোকোমোটিভ বলে নরমালি। আর আগের গুলাতে দেখা যেত যে ইঞ্জিনে হইতেছে আপনার চাকা থাকতো বেশি নরমাল ট্রেনের চেয়ে। ধরুন ওয়াগনে হচ্ছে আপনার 4টা চাকা, ইঞ্জিনে এক্সট্রা চাকা থাকতো বেশি। আমি বুঝাতে পারছি? আরেকটু স্যার ক্লিয়ার করলে ভালো হতো। মানে আপনার এটা হচ্ছে জাস্ট ইংলিশে একটা টার্ম, এটা মাথায় রাখেন যে লোকোমোটিভ। ঠিক আছে, লোকোমোটিভ শব্দের বাংলা অর্থ কি বলেন? হ্যালো, জি স্যার, শুনতেছি। আমার কি চলে গেল স্ক্রিন শেয়ার? জাস্ট আ মিনিট, শেয়ার দ্য স্ক্রিন, স্টার্ট। স্ক্রিন টাইমটা একটু বাড়াই দিই। হ্যালো, শুনতেছেন? লোকোমোটিভ আপনার হতেছে নরমালি এটা একটা ইংলিশ টার্ম। ঠিক আছে, এটা লোকোমোটিভ হতেছে আপনার আমরা যখন অনেক মানে আহ, কি বলে ইঞ্জিনের, এটা একটা হচ্ছে ইঞ্জিন টার্মটা একটা সিনোনিম এই আর কি। তার ট্রেনের ইঞ্জিনের গতি কি পুশ পুলের সেম স্পিড থাকে? হ্যাঁ, যে আপনার এটা ইঞ্জিনের উপর ডিপেন্ড করে যে আপনার ইঞ্জিনটা হচ্ছে আহ, কি ধরনের এফিশিয়েন্ট। আপনার যখন ইঞ্জিনটা মেকানিক্যালি ডিজাইন করা হয়, সেই ইঞ্জিন যদি পুশ এবং পুলে দুইটাতেই যদি সিমিলার এফিশিয়েন্ট হয়, দেন পুশে যে ধরনের আপনার স্পিড আসবে পুলেও সেম টাইপের স্পিড আসবে। জি স্যার। এখন আসি ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কি, যে আপনার হচ্ছে যে আহ, যে কোনো জিনিস আমাদের যদি পিচ্ছিল হয়ে যায় আমরা মুভ করতে পারি না। আমরা রাস্তায় যখন হাঁটি আমাদের স্যান্ডেলের যে সোল থাকে সেই সোলের সাথে আমাদের যে রোড থাকে রোডের সারফেসে একটা কি থাকতে হয়, এরকম ফ্রিকশন থাকতে হয়, কারণ আমরা পিচ্ছিল থাকলে এটা স্লিপ খেয়ে পড়ে যাবে। তো একইভাবে ফ্রিকশন হতেছে যে এরকম এর উপকারিতা আছে, ফ্রিকশন আবার অপকারিতাও আছে। ফ্রিকশন হতেছে উপকারিতা কি আপনাকে চলায় সাহায্য করে, আবার ফ্রিকশন হচ্ছে আপনার চলাকে বাধা দেয়। সো উই হ্যাভ টু ব্যালেন্স। তো ট্রেন যখন এরকম মুভ করতে থাকে এখানেও ফ্রিকশন কাজ করে। তো এখানে দুইটা ফ্রিকশন, একটা হচ্ছে ইন্টারনাল ফ্রিকশন আর একটা হচ্ছে রোলিং ফ্রিকশন। ইন্টারনাল ফ্রিকশন কি, যে ট্রেনের চাকা এটা একটা এক্সেলের সাথে কি করা থাকে, লাগানো থাকে। যে ট্রেনের যে এরকম দুই পাশে দুইটা চাকা থাকে, এটা ট্রেনের একটা ইন্টিগ্রাল পার্ট, এটা ট্র্যাকের পার্ট না। তো এই এক্সেলের সাথে এখানে কি থাকে, আপনার হচ্ছে গিয়ার থাকে, বা আপনার হচ্ছে এই পার্ট গুলার ভিতরে নিজস্ব পার্ট গুলার মধ্যে একটা হচ্ছে কি থাকে, ফ্রিকশন থাকে, যেগুলো আমরা বিভিন্ন ধরনের মোবিল বা লুব্রিক্যান্ট দিয়ে এগুলাকে হচ্ছে ফ্রিকশনটা কমানোর ট্রাই করি। তো এই ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স থাকে, যে ইন্টারনাল টাইপ অফ জয়েন্ট আর লুব্রিক্যান্ট ইউজ করা হয়। ঠিক আছে, আহ, এবং এই জয়েন্ট গুলাতে আপনার হচ্ছে যদি আমি ফ্রিকশনটা অনেক হাই হয়ে যায় তখন হচ্ছে টেম্পারেচারও কি হয়ে যায়, রাইজ করে যায়। আর একটা হচ্ছে কি রোলিং। রোলিং হচ্ছে যে আমার হচ্ছে এই হুইল যখন চাকার উপর দিয়ে হচ্ছে মুভ করে তখন হুইল এবং হুইলটা চাকার উপর দিয়ে না, হুইলটা যখন আমার ট্র্যাকের উপর দিয়ে রেইলের উপর দিয়ে যখন মুভ করে তখন হচ্ছে কি এই হুইলের সাথে রেইলের একটা কি হয়, ইন্টারাকশন হয়। সো at the contact surface of the wheel and rail we have the rolling type of frictional resistance. So এই দুই ধরনের রেজিস্ট্যান্স।
তো ফ্রিকশনাল রেজিস্ট্যান্স হচ্ছে কি আমাদের এটা ট্রেনের স্পিড থাকুক অথবা না থাকুক আমার হচ্ছে কি করবে এরকম কাজ করবে এবং এটাকে একটা এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি R1 ইকুয়ালস টু 0.0016 W। R1 হচ্ছে কি আমার ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স ডিউ টু ফ্রিকশন, আর আমার এই W হচ্ছে ওয়েট অফ ট্রেন ইন টন, অর্থাৎ আমি যে ইউনিটটা বসাবো সেটা কিসে হতে হবে, টনে হতে হবে, দ্য ওয়েট অফ ট্রেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ট্রেনটা যত ভারী হবে তত আমার কি হবে, ফ্রিকশনটা বেশি হবে, কারণ এখানে যে কোফিশিয়েন্ট যেটা দেয়া আছে এই কোফিশিয়েন্টটা হচ্ছে কি পজিটিভ কোফিশিয়েন্ট। এখন আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্স ডিউ টু ওয়েভ অ্যাকশন। ওয়েভ অ্যাকশন কি হয়, যে আপনার হতেছে ট্রেনটা যখন মুভ করতে থাকে আমাদের রেল লাইনের উপর দিয়ে, তখন ট্রেন এবং হুইল এর দুটোর মধ্যে একটা কি হয়, ওয়েভ টাইপ অফ অ্যাকশন হয়। কিভাবে হয়, আমি যদি ট্রেনকে চিন্তা করি, ট্রেন হচ্ছে যেখানে রেলটা থাকবে, এই ট্রেনের চাকাটা যেখানে আসবে ওখানে একটু হালকা ডিফরমেশন হবে, অর্থাৎ সামনে যখন যাবে তখন এখানে একটু নিচু হবে, তারপর এখানে, অর্থাৎ এটা একটা ওয়েভের মতো যাতে থাকবে। আবার এর সাইডেও হচ্ছে কি থাকবে, সেই ডানে বামে একটু কি করবে, মানে দোল খাওয়ার মতো একটা ব্যাপার স্যাপার। তো এর কারণে এই চাকার সাথে এক্সট্রা একটা আমাদের কি আসে, রেজিস্ট্যান্স বা বাধাটা আসে। এটা হচ্ছে, এই বাধাটাকে আমরা হচ্ছে ডিনোট করতেছি ওয়েভ অ্যাকশন দিয়ে। তাহলে কি রেজিস্ট্যান্স ডিউ টু ওয়েভ অ্যাকশন, এটাকে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা দেয়া হয়েছে আরেকটা, সেটা হচ্ছে R2 ইকুয়ালস টু 0.0008 WV। W আগের মতোই ওয়েট অফ ট্রেন ইন টনস, আর V হচ্ছে স্পিড অফ দ্য রেল, অর্থাৎ আপনার ট্রেনটা কি গতিতে যাচ্ছে, গতি যদি বেশি হয় এই ওয়েভ অ্যাকশনটা বেশি হবে ইন কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখন এখানে আরেকটা টার্ম হচ্ছে ওরা ইন্ট্রোডিউস করছে, সেটা হচ্ছে ক্রিপ অফ রেল। ক্রিপ কাকে বলে, বা আমরা হচ্ছে যদি ইন টার্মস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং যদি আমরা বলি, আমরা হচ্ছে ক্রিপ অন্যান্য জায়গায় আরো ক্রিপ, কংক্রিটের ক্ষেত্রে আমরা ক্রিপের এক্সাম্পল পড়েছি। ক্রিপিং অফ আপনার হয়েছে কংক্রিট। তো ক্রিপিং হইতেছে কি, যে আমার হচ্ছে ট্রেনটা যখন কন্টিনিউয়াস, যখন আমার রেলের উপর দিয়ে যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে, তো দিনে কয়েকবার করে যাচ্ছে, অনেকগুলো ট্রেন যাচ্ছে, এর কারণে কি হয়, গ্রাজুয়াল লংজিটিউডাল মুভমেন্ট অফ দ্য রেল উইথ রেসপেক্ট টু স্লিপার, অর্থাৎ এর উপরে যে আমার রেলটা আছে এর উপর দিয়ে যখন কন্টিনিউয়াস আমার ট্রেনটা যাচ্ছে, তখন এটা আস্তে আস্তে কি হয়ে যায়, ইলংগেটেড হয়ে যায় এই মুভমেন্টের কারণে। এটা কোন দিকে হয়, অকার্স ইন দ্য ডিরেকশন অফ দ্য ডমিনেন্ট ট্রাফিক, অর্থাৎ যে দিকে ট্রেন বেশি যায় ওই দিকেই হচ্ছে আমার কি হয়, যে আস্তে আস্তে লম্বা হয়ে থাকে, একটু একটু করে লম্বা হয়, এবং এই ইফেক্টটাকে বলা হয় কি, ক্রিপ অফ দ্য রেল। এবং এটাকে আমাদের কি করতে হয়, রুটিন চেক আপ করতে হয়, যে হ্যাঁ এটা মেইনটেনেন্স ঠিক মতো যেন হয়, যাতে হচ্ছে আমার হচ্ছে যে জয়েন্ট গুলো আছে, এক্সপেনশন যে জয়েন্ট গুলো আছে, এই জয়েন্ট গুলো যেন মানে এই গ্যাপটা যেন একবারে নাল না হয়ে যায়। গ্যাপটা নাল হয়ে গেলে তখন কি হবে, এই বেশি অ্যাক্সেশন হলে এরকম রেলটা একটু বাঁকা হয়ে যাবে।
ঠিক আছে, তখন হচ্ছে রেল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। দেখেন আপনারা এই দুইটা তারপরে আরেকটু আমি একটু দেখাচ্ছি। ক্রিপ অফ রেল, এরপর রেজিস্ট্যান্স ডিউ টু উইন্ড। রেজিস্ট্যান্স ডিউ টু উইন্ড কি, আমার ট্রেনটা যখন হচ্ছে এই ডান দিকে যাবে, বাতাস যদি স্থির থাকে, ইফ উইন্ড স্পিড হচ্ছে 0 হয়, তাহলে আমরা কি জানি আপেক্ষিক গতি অনুযায়ী বাতাসটা একই বেগে, অর্থাৎ ট্রেন যদি এদিকে ডান দিকে মুভ করে তাহলে উইন্ডটা কি যাবে সেম স্পিডে, আমার কাছে মনে হবে বাম দিকে। অর্থাৎ আমি যদি নিজেকে স্থির চিন্তা করি তাহলে উইন্ডটা আসলে কি যাচ্ছে, বাম দিকে যাচ্ছে। তো রিলেটিভ স্পিডের কারণে হচ্ছে আমার কি হবে, এই উইন্ড আমাকে ধাক্কা দিচ্ছে এরকম মনে হবে। তো এটার কারণে আমার কি হবে, একটা বাধা আসবে। তো এটা ডিপেন্ড করে কিসের উপরে, যে এই ম্যাগনিটিউড অফ দ্য ডিপেন্ডস অন দ্য এরিয়া অফ দ্য ট্রেন। আমি কি স্পিডে ট্রেনটা যাচ্ছে, উইন্ডটা কি একই স্পিডে আসবে, আর হচ্ছে উইন্ডের কোনো স্পিড আছে কিনা। অর্থাৎ উইন্ড যদি না থাকে, কোনো উইন্ড নাই, তাহলে ট্রেন যা স্পিড হবে উইন্ডের স্পিড কি সমান এবং অপোজিট। এখন যদি এরকম হয়, এদিকে ট্রেন যাচ্ছে হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার আর এদিকে উইন্ড যাচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে এই ট্রেনের রেসপেক্টে এই উইন্ডের স্পিড কি মনে হবে? খুব কম স্যার। না, 22। খেয়াল করেন, যদি উইন্ডটা এর সাথে একই দিকে যাইতো, এদিকে যদি 20 হইতো, ট্রেনটাও এটা হচ্ছে মনে করেন উইন্ডও 20 মাইল কিলোমিটার পার আওয়ার, ট্রেনটাও 20 কিলোমিটার পার আওয়ার, দুইটা একই দিকে যাচ্ছে, তাহলে একজনের সাপেক্ষে আরেকজন কি মনে হবে, স্থির মনে হবে না? জি স্থির স্যার। মনে হবে, জি স্যার। তাহলে কি মনে হবে, উইন্ডটা আসলে ট্রেনের উপরে কোনো কি না ইফেক্ট নাই, তাহলে সেই ক্ষেত্রে আমার উইন্ডের কোনো কি আসবে না, রেজিস্ট্যান্স আসবেই না, কারণ উইন্ড স্পিড তখন কত আসলে, মানে আপনি যদি টোটাল ইফেক্টটা চিন্তা করেন তখন উইন্ড স্পিড কত, 0। এখন আপনি চিন্তা করেন এদিকে একটা ট্রেন যাচ্ছে, এদিকে একটা ট্রেন যাচ্ছে, তাহলে তো খুব দ্রুত আসবে না, মনে হবে কি আমার দিকে খুব দ্রুত চলে আসতেছে, মনে করেন এদিকে 20 এদিকে 20, মুখোমুখি দুটো ট্রেন বা গাড়ি। তো একই তো আপনি উইন্ডের কথা চিন্তা করতে পারবেন, তাই না? যে আমার দিকে যদি 20, এদিকে যদি 20 ইয়েতে কিলোমিটার পার আওয়ারে যদি উইন্ড যায়, আর এদিকে যদি 20 কিলোমিটার পার আওয়ারে যদি আমার কি যায়, ট্রেন যায়, তাহলে ট্রেনের কাছে আসলে উইন্ড কি মনে হবে, 20 প্লাস 20, 40 কিলোমিটার পার আওয়ারে কি যাচ্ছে, উইন্ডটা মনে হবে এদিকে যাচ্ছে। বুঝাইতে পারছেন এই বিষয়টা? জি স্যার। জি স্যার। এটা কিন্তু আপেক্ষিক বেগ, ঠিক আছে। সো ইট অলসো ডিপেন্ডস অন দ্য ডিরেকশন অফ দ্য উইন্ড, এটা খেয়াল রাখতে হবে। এখন রেজিস্ট্যান্স ডিউ টু উইন্ড এর আমাদের যে এমপিরিক্যাল ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এরকম দুই ভাবে লিখে, একটা হচ্ছে এরিয়া দিয়ে, এই এটা হচ্ছে আপনার এরিয়া, আর একটা হচ্ছে আপনার ওয়েট দিয়ে। আমরা এই ফর্মুলাটাই বেশি ইউজ করি, কারণ ট্রেনের ওয়েট নিয়ে আমরা কাজ করি, এরিয়া নিয়ে এরিয়া নরমালি কোশ্চেনে দেওয়া থাকে না, যদি দেওয়া থাকে যেটা থাকুক দুইটা একটা ফর্মুলা ইউজ করলেই হলো। তাহলে এগুলো হচ্ছে এমপিরিক্যাল ফর্মুলা, আপনাদের মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কি, যে আমার হচ্ছে এরকম উঁচা জায়গায় হচ্ছে ট্রেনটাকে উঠতে হচ্ছে, এরকম চাকা যদি এটা হয়, আমরা জানি এরকম যে চাকা থাকে ওয়েট কোথায় কাজ করে, খাটা নিচের দিকে কাজ করে, এটা হচ্ছে ওয়েট। তাহলে এই ওয়েটের একটা কম্পোনেন্ট কোন দিকে থাকবে, এদিকে, আর একটা কম্পোনেন্ট কোন দিকে থাকবে, এদিকে। তাহলে এই পিছনের কম্পোনেন্টের কারণে এটা কি মনে হবে, একটা বাধা ফিল করবে, ঠিক আছে। সেই বাধাটা কিসের উপর ডিপেন্ড করবে, এই চাকা এবং হচ্ছে এই রাস্তা এবং এই চাকা, এই দুইটার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বলি আমরা, ঠিক আছে, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। আপনার হচ্ছে এটা কিসে থেকে আসে, নরমাল কন্টাক্ট থেকে আসে। আপনারা আগে যদি মেকানিক্স করে থাকেন ওখানে আপনারা পড়ছেন, ঠিক আছে, যে F ইকুয়ালস টু মিউ আর যে ফর্মুলা ছিল, যে আমার নরমাল বা এর যে নরমাল কন্টাক্ট ফোর্স থাকে এটার উপর ডিপেন্ড করে ফ্রিকশনাল ফোর্সটা। তো আমার হচ্ছে ওয়েট, নরমাল প্রেসার এবং ফ্রিকশনাল, এর জন্য আমার একটা ফর্মুলা দেয়া আছে, সেটা হচ্ছে কি W/G।
যে আমার হচ্ছে R4 যেটা রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে কি W/G। W টা কি আর G টা কি আমি এটা বুঝাই দিই। W হচ্ছে ওয়েট বাই অফ ট্রেন আর G হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এটা কিভাবে বলে, যে ওরা নরমালি এখানে আমাদের হতেছে আমরা নরমালি যে টার্মটা ইউজ করি এরকম ভাবে লিখি আর কি, 1 ইঞ্চ 1 ইন 200। এটা কি বোঝায়, আপনি যদি হরাইজন্টালি 200 যান তাহলে খাড়া কতটুকু উঠবেন 1। তাহলে এই হরাইজন্টালি এই ডিসটেন্সটা যদি ভার্টিক্যালি আমার 1 হয়, এটাকে বলা হয় হচ্ছে জি। জি মানে হচ্ছে এই ভার্টিক্যাল ডিভাইড বাই হচ্ছে কি এই হরাইজন্টাল ডিভাইড বাই ভার্টিক্যালের যে রেশিওটা। অর্থাৎ আপনার যদি এরকম একটা সিচুয়েশন হয়, আপনি হরাইজন্টালি গেছেন হচ্ছে 400 কিন্তু ভার্টিক্যালি গেছেন হচ্ছে আপনি 3, তাহলে আপনার জিটা কত হবে? জি ইকুয়ালস টু হবে হচ্ছে আপনার হরাইজন্টালি 4, মানে এটাকে 1 বানাইতে হবে। টিটা কি বানাইতে হবে 1, তাহলে 3 দিয়ে কি করতে হবে? ডিভাইড করতে হবে না দুইটাকেই, তাহলে 400 ডিভাইড বাই 3। এটাই হচ্ছে কি আমাদের গ্রেডিয়েন্ট জি। এই W/G যেটা, এই G ভ্যালুটা হচ্ছে এইটার ক্ষেত্রে হচ্ছে 200, আর এই ধরনের সিচুয়েশনে হচ্ছে 400/3। এরপরে আমাদের হচ্ছে কিছু টার্ম আরো আছে, যে গ্রেডিয়েন্টের মধ্যে রোলিং গ্রেডিয়েন্ট, পুশার গ্রেডিয়েন্ট। যে রোলিং গ্রেডিয়েন্ট হচ্ছে আমি স্টিপেস্ট গ্রেডিয়েন্ট যেটা হচ্ছে একটা রেল সেকশনে আমি দিতে পারি, এবং এইটা এত বেশি দেওয়া যাবে না যে আমার হচ্ছে যাতে ট্রেনটা আবার মুভ না করতে পারে। ইট শুড বি অ্যাডিকুয়েট টু হোল্ড দ্য ম্যাক্সিমাম লোড at maximum permissible speed at the given hauling power of the engine। অর্থাৎ ইঞ্জিনের যে টানার যে ক্ষমতা আছে বা ধাক্কা দেওয়ার যে ক্ষমতা আছে, এর এর ওই ক্ষমতা অনুযায়ী আমার যে ম্যাক্সিমাম যে স্পিড অ্যাটেইন করার কথা বা গেইন করার কথা, এটা অ্যাডিকুয়েট থাকতে হবে। সো ইট শুড বি কম্পিটেবল উইথ দ্য হলিং পাওয়ার অফ দ্য গ্রেডিয়েন্ট। আরেকটা হচ্ছে কি যে পুশার অর হেল্পার গ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে এটা এত স্টিপ যে এটার জন্য আমরা হচ্ছে কি এক্সট্রা ইঞ্জিন দরকার পড়ে বা ট্রেনকে আপ নেওয়ার জন্য। সো এই ধরনের গ্রেডিয়েন্টকে বলা হয় হচ্ছে কি পুশার অথবা হেল্পার গ্রেডিয়েন্ট, যেগুলো হচ্ছে আমাদের ন্যারো গেজ রেলের ক্ষেত্রে বা হিলি এরিয়াসে আমাদের হচ্ছে ইউজ হয়। মোমেন্টাম গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে কি রুলিং গ্রেডিয়েন্টের চেয়েও আপনার হয়তো স্টিপার হয়, বাট এটাকে আমরা হইতেছে ওই এক্সট্রা ইঞ্জিন দিয়ে ইঞ্জিন লাগে না, যেটু মোমেন্টাম ইজ গ্রেটার। তাহলে আমাদের হইতেছে যদি এরকম পুশার গ্রেডিয়েন্ট থাকে সেক্ষেত্রে আমাদের এক্সট্রা ইঞ্জিন লাগতেছে। আর গ্রেডিয়েন্টস ইন স্টেশনস অর ইয়ার্ড, আমাদের যে রেল স্টেশন অনেক সময় হইতেছে ট্রেন স্টেশনে অনেক সময় গ্রেডিয়েন্ট ওরা দিয়ে রাখে, ঠিক আছে, যাতে ট্রেনটা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে স্টেশনে যদি আমি বসায় রাখি সেটা যেন বাইরের দিকে চলে না যায়, ঠিক আছে। is to avoid the rolling or moving area of the rails। এটা হচ্ছে 1 in 1000, যে জি এর ভ্যালুটা হচ্ছে 1000 এর মতো। এখন আমরা কি কি ফ্যাক্টর ক্রিটিক্যাল এই গ্রেডিয়েন্টের ক্ষেত্রে, আমার হচ্ছে হোলিং পাওয়ার একটা, আর হচ্ছে পজিশন অফ দ্য গ্রেডিয়েন্ট, আর সবার লাস্টে হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স ডিউ টু কার্ভ। অর্থাৎ আমার যদি একটা ট্রেনের এরকম বাঁক থাকে, সেই বাঁকে এরকম চাকা এবং হচ্ছে রেলের লাইন, এই দুটোর মধ্যে একটা ফ্রিকশন কাজ করে। এটা হচ্ছে কি ট্রেনটা বাইরের দিকে ছুটে যেতে চাই, সেন্ট্রিফিউগাল একটা অ্যাকশন, এবং এই জন্য দেখা যায় যে বাইরের রেলটা ইউজুয়ালি ভিতরের রেল থেকে হালকা একটু উঁচা করে দেয়, সুপার এলিভেশন যাতে গেইন হয় এবং রাবিং অ্যাকশন এখানে হয়। তো এটার ক্ষেত্রে রেল রেজিস্ট্যান্সটা এরকম ডিরেক্টলি এম্পিরিক্যাল ফর্মুলাটা দেয়া আছে, এরকম ব্রড গেজের জন্য এক ধরনের, আর মিটার গেজের জন্য এক ধরনের, ন্যারো গেজের জন্য এক ধরনের। এখানে W হচ্ছে ওয়েট অফ দ্য ট্রেন ইন টনস, এবং D হচ্ছে ডিগ্রি অফ কার্ভেচার। তো আমরা অনেকগুলা ফর্মুলা দেখলাম, ঠিক আছে। আমি হচ্ছে এটা এর আগে একটা জিনিস বলে নিই, এরপরে সবাইকে ফর্মুলাগুলো লিখতে বলবো। আমি 5 মিনিটের একটা গ্যাপ দিব, আপনারা সবাই ফর্মুলাগুলো লিখবেন, কারণ আমরা নেক্সট ম্যাথ করব। ম্যাথের জন্য প্রিপারেশন নেবেন সবাই খাতা কলম নিয়ে। এটা হচ্ছে গ্রেড কম্পেনসেশন অন কার্ভস।
রেট কম্পেনসেশন কি, যে আপনার হতেছে কার্ভ এরকম যখন থাকে, দুইটা অ্যাকশন, একটা হচ্ছে কার্ভ প্লাস গ্রেডিয়েন্ট, দুইটা জিনিসই হচ্ছে যখন থাকে। গ্রেডিয়েন্টে হতেছে কি দেওয়া হয়, তখন হতেছে একটু ছাড় দিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমার এরকম যদি একটা বাঁক থাকে এবং এখানে কি উঁচা নিচা, অর্থাৎ আমার ডানে বামে বাঁক ও নিয়েছে, মানে একদিকে বাঁক, হয়তো বাম দিকে বাঁক নিয়েছে আবার উঁচাও হয়েছে বা নিচুও হয়েছে, এই সকল জায়গায় আমরা কি করি, যে অ্যালায়েবল গ্রেডিয়েন্টকে আমরা একটু কমায় দিই, অর্থাৎ গ্রেডিয়েন্ট যেটা দেওয়ার কথা ছিল ওর চেয়ে আর একটু কি করে দিই, কম গ্রেডিয়েন্ট দিই। নরমালি যদি আমি হতেছে যে হ্যাঁ আমি উঁচা উঠতে পারবে এরকম 2 ইঞ্চি, কিন্তু এই জায়গায় যদি বাঁকও থাকে আমি 2 ইঞ্চি অ্যালাউ করি না, এর চেয়ে আরো কম দিই, কারণ ওই জায়গায় বাঁকের কারণে একটা কি আসে, এক্সট্রা রেজিস্ট্যান্স চলে আসে। সেই রেজিস্ট্যান্সের কারণে আমরা গ্রেডিয়েন্টটা কমায় দিই। এই গ্রেডিয়েন্ট কমানোর ভ্যালুটাকে কিভাবে ডিটারমাইন করা হয়, এটাও ফ্রিকশনালের মতো ব্রড গেজের জন্য হচ্ছে মিনিমাম, অর্থাৎ এখানে দুইটা ভ্যালু আসে, একটা এটা হচ্ছে 0.4% অফ ডিগ্রি অফ কার্ভ, আর হচ্ছে 70 ডিভাইড বাই আর। ডিগ্রি অফ কার্ভ কাকে বলে, আমি যে এই যে বাঁকটা নিয়েছে এই বাঁকটা একটা কি থাকবে, কেন্দ্র থাকবে, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে এটাকে যদি আমি ডি বলি, এটাকে ডিগ্রি অফ কার্ভ বলে, ডিগ্রি অফ কার্ভ। আর এই আরটা হচ্ছে এই রেডিয়াস অফ এই কার্ভটা, দিস ইজ আর। তো মিটার গেজের জন্য এটা, ন্যারো গেজের জন্য এটা। সবাই হচ্ছে 5 মিনিটের বা 10 মিনিটের মধ্যে এই ফর্মুলা গুলো সবাই লিখেন, এবং আগে আমি যতটুকু বললাম এটা আবার নিজেরা পড়েন, তাহলে হচ্ছে নেক্সট আমরা এই যে প্রবলেম সলভ করবো এইদিকে। স্যার এই 5টা, হ্যাঁ দেখেন আপনার এখানে হচ্ছে 5টা রেজিস্ট্যান্স আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, ঠিক আছে। আর আপনারা এই আমি যতটুকু বললাম এতটুকু হচ্ছে একটু রিভাইজ করেন, এরপর হচ্ছে আমরা ম্যাথে যাব। সবাই একটু লিখেন আর কি, তা না হলে মুশকিল হবে আর কি বোঝাটা। তাহলে আমরা ম্যাথের দিকে একটু আগাই। ফর্মুলার পরে এখানে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আপনার এই এখন পর্যন্ত যতগুলো ফর্মুলা আপনারা লিখছেন এটা ছিল কি, রেজিস্ট্যান্স মানে বাধা, আর সামনের দিকে যে ট্র্যাকটিভ ফোর্স যেটা আমরা বলি বা হলিং পাওয়ার, সেটার জন্য এরকম ফর্মুলা দেওয়া আছে। দুটো ফর্মুলা আসলে বেসিক্যালি সেম। কি ফর্মুলা, সেটা হচ্ছে নাম্বার অফ পেয়ার অফ দ্য ড্রাইভিং হুইল, অর্থাৎ আপনার হচ্ছে ড্রাইভিং হুইলের কয়টা আছে, অর্থাৎ যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনের ড্রাইভিং হুইল, এটাকে বলা হয় ড্রাইভিং হুইল, ঠিক আছে। সেই ড্রাইভিং হুইলটা কয়টা আছে এখানে, পেয়ার্স, জোড়ায় জোড়ায়, এবং এক্সেল লোড। এক্সেল লোড মানে কি, ওই ড্রাইভিং হুইলের উপরে তাহলে দুটো মিলে একটা এক্সেল বলে, এটাকে এক্সেল বলে। দেখেন এই একটা এই শ্যাফটের দুই পাশে যে চাকা থাকে, একটা চাকা থাকতে পারে এক এক সাইডে, বা দুটো দুটো করে চাকা থাকতে পারে, যেটাই হোক থাকুক, এই পুরোটাকে মিলে একটা এক্সেল বলে। তাহলে এক্সেল লোডটা কি হবে, এক্সেল লোডটা এই দুটো মিলে, এই জন্য বলে পেয়ার, পেয়ারের সাথে আমার কি আসতেছে, এক্সেল লোড, আর সাথে আসছে কি আমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। অল্টারনেট ফর্মুলাতে কি আসতেছে আমার, এখানে পেয়ার না দিয়ে টোটাল নাম্বার, অর্থাৎ আপনার এটাকে 2 দিয়ে গুণ করলেই হয়। তাহলে সেই ক্ষেত্রে ওয়েট এক্সার্টেড অন ইচ হুইল, মানে এক একটা চাকার উপরে কত করে আসতেছে, সেক্ষেত্রে পেয়ার ধরতেছে না। তাহলে এখানে যখন করতেছে তখন কি এক্সেল লোড, মানে আপনার জিনিসটা হচ্ছে দুটো কি সেম, এখানে জোড়া জোড়া হিসাব করতেছে এই জন্য হচ্ছে এক্সেল লোড, আর এখানে হচ্ছে কি আমার ইন্ডিভিজুয়াল হিসাব করতেছে এই জন্য হচ্ছে কি ইন্ডিভিজুয়াল চাকার উপরে আমার লোডটা কত আসতেছে, দ্যাটস ইট। তাহলে এই ফর্মুলাটা একটু লিখে ফেলেন সবাই। হলিং পাওয়ার ইকুয়ালস টু নাম্বার অফ পেয়ার্স অফ ড্রাইভিং হুইল টাইমস এক্সেল লোড টাইমস ফ্রিকশন অফ কোএফিসিয়েন্ট, অথবা পেয়ারের জায়গায় যদি ইন্ডিভিজুয়াল চাকা হয় তাহলে ইন্ডিভিজুয়াল চাকা টাইমস
ইন্ডিভিজুয়াল চাকার উপরে হুইলের উপরে যে লোডটা আসতেছে টাইমস হচ্ছে ফ্রিকশন কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন সো দ্য বোথ ফর্মুলা ইজ বেসিক্যালি সেম এখন আমরা আসি এই ম্যাথে এখানে দেখেন কোশ্চেনটা কি বলেছে কোশ্চেনটা বলছে যে হোয়াট উইল বি দ্য কম্পেনসেটেড gradient of a broad gauge track having 2 degree of curvature on a rising gradient of 1 in 200 তাহলে আমাদের হচ্ছে কি what will be the compensated gradient অর্থাৎ আমাদের gradient compensation এর একটা ফর্মুলা আমরা দেখেছিলাম compensated gradient of a broad gauge track অর্থাৎ ট্র্যাকটা আমার কি broad gauge having 2 degree of curvature on a rising gradient of 1 in 200 তাহলে আমি যদি গিভেন ডাটাটা চিন্তা করি আমার গিভেন কি কি ডাটা দেয়া আছে গিভেন ডাটা দেয়া হচ্ছে কি এটা একটা কি ব্রড গেজ ট্র্যাক তারপরে হচ্ছে কি এর ডিগ্রি অফ কার্ভেচার কে আমি যদি ডি দিয়ে বলি ডি হচ্ছে কত আমার 2 আর জি যদি চিন্তা করি জি কত দেয়া আছে 200 এই কত ডাটাই দেয়া আছে না আমার শুনতেছেন সবাই জি স্যার শুনছি আচ্ছা এখন আমরা আসি এই যে পেজ নাম্বার 15 এ গ্রেড কম্পেনসেশনে আমাদের কি দেয়া আছে ফর্মুলা যদি কার্ভ থাকে সেই ক্ষেত্রে আমরা গ্রেড যা দেই তার চেয়ে একটু কি দেই কমায় দেই কতটুকু কমাবো এটার জন্য আমাদের এই এখানে গাইডলাইন দেয়া আছে দেখেন আমাদের যে ট্র্যাকটা এটা কি ব্রড গেজের মধ্যে পড়ে না কারণ মিটার গেজ এবং ন্যারো গেজ হচ্ছে অন্যটা তাহলে এই দুটো আমাদের জন্য পড়তেছে না ব্রড গেজের জন্য আমার কি হতে হবে মিনিমাম 4 মানে মিনিমাম আমার হতেছে কত 0.04% পার ডিগ্রি অফ কার্ভ কমা 70 ডিভাইড বাই r অর্থাৎ আমি যদি এখানে লিখে রাখি তাহলে হচ্ছে আমার কি হতে হবে মিনিমাম অফ অথবা 70 ডিভাইড বাই r এই দুইটা ভ্যালু বের করব এর মধ্যে যেটা কম হবে ওটা আমাদের নিতে হবে এখন টেকনিক্যালি এই ম্যাথে আমাদের হচ্ছে কি r এর ভ্যালু দেয়া নাই এই r দেয়া নেই সো আমাদের এটা বের করতে হবে আমাদের এটা বের করলে হবে এখন 0.04 পার ডিগ্রি অফ কার্ভ তাহলে আমার ডিগ্রি অফ কার্ভ কত দেওয়া আছে 2 তাহলে কি হবে যে আমার ফার্স্ট পার্টটা তাহলে কি হয়ে যাবে 0.04% ইনটু কত 2 তাহলে আমার প্রথম পার্টটা কত হয়ে গেল আপনার 0.08% ঠিক আছে এখন আমার গিভেন গ্রেডিয়েন্টটা কি আমি যদি গিভেন গ্রেডিয়েন্টের কথা চিন্তা করি আমার গিভেন গ্রেডিয়েন্টটা কত আমি যদি এটার কথা চিন্তা করি আমাদের কত 1 in 200 যেহেতু আমাদের এখানে পার্সেন্টেজে দেয়া আছে আমাদের কি দেওয়া আছে পার্সেন্টেজ তাহলে পার্সেন্টেজ মানে হচ্ছে আপনার রেশিও নিতে হবে সেই ক্ষেত্রে আমার হচ্ছে রেশিওটা কত হবে 1/200 তাহলে গিভেন আমার গ্রেডিয়েন্টটা কত 1/200 বা 1 in 200
এটাকে 1/200 1/200 মানে হচ্ছে কত 0.5%। এখন আমার হইতেছে এটা কি চেয়েছে, হোয়াট উইল বি দ্য কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট অফ দ্য ব্রড গেজ ট্র্যাক, অর্থাৎ আমার কম্পেনসেশন কতটুকু, এতটুকু মানে আমার এতটুকু কমাইতে হবে, আই হ্যাভ টু রিডিউস দিস অ্যামাউন্ট। আর এটা হচ্ছে কি আমার সাপ্লাইড বা আমার দেয়া আছে, তাহলে আমার হাতে কম্পেনসেটেড মানে কি, অর্থাৎ কমানোর পরে যতটুকু হবে ওইটা। সো আমার কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট উইল বি 0.5% মাইনাস 0.08, সো দিস ইজ 0.42। আপনারা দেখেন শীটে আছে 0.41, এটা আসলে 0.41 হবে না, এটা 0.42 হবে, 0.42। 0.42% কে আপনি যদি ইয়েতে লিখতে চান, কি বলে 1 ইন কততে লিখতে চান, তাহলে আপনি দেখেন 1/0.42 করলে কত আসে, 1 ইন 238, এই টাইপের একটা কিছু আসে। বুঝা গেছে ম্যাথটা? আমি দেখি একটু নাম ধরে ধরে জিজ্ঞাসা করি, আসলে ক্লাসে কে কে অ্যাক্টিভ আছে। রাসেল ইসলাম। আচ্ছা স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, গিভেন গ্রেডিয়েন্ট থেকে ওইটা বাদ দিয়ে দিলে স্যার আমাদের ওইটা পেয়ে যাবো। হ্যাঁ, এটা আপনি এভাবে চিন্তা করেন, আপনার ধরেন মনে করেন 100 টাকা হচ্ছে বিজনেসে আপনি ইউজ করলেন, এখন এরপরে আপনার হতেছে ক্ষতি, ক্ষতি যদি আপনার হতেছে ধরেন মনে করেন 5 টাকা ক্ষতি হয়ে যায়, ঠিক আছে, তাহলে ক্ষতি হয়ে গেল 5, তাহলে আপনার কাছে আছে কত? ওটা বিয়োগ করলে যেটা বিয়োগ করলে যেটা, এটা হচ্ছে কম্পেনসেটেডটা, আসলে ওই জিনিসটাই আমাদের মিন করতেছে যে আমার হচ্ছে কম্পেনসেশন, মনে করেন সরকার থেকে হতেছে আপনাকে আপনার হতেছে আহ, আহ, একটা মানে ট্যাক্স দেওয়ার কথা হচ্ছে ধরেন মনে করেন 100 টাকা, ঠিক আছে, সরকার আপনাকে হচ্ছে কম্পেনসেশন দিলে হচ্ছে মনে করেন 2%, কত পার্সেন্ট দিল 2%, তাহলে 100 টাকা 2% মানে কত, আপনি 2 দিয়ে দিল সরকার, তাহলে আপনার আসলে দিতে হবে কত? 100 থেকে 2% বাদ দিলে যেটা থাকে। হ্যাঁ 98, তবে আপনার জমা দিতে হবে 98। এটা হচ্ছে কার্ভ এবং গ্রেডিয়েন্ট একসাথে থাকলে আমি গ্রেডিয়েন্ট যেটা অ্যালাউ করি সেটা দিতে পারবো না, মানে আমার যেটা দেয়া আছে ওর চেয়ে আমার আর কি দিতে হবে, কার্ভের কারণে কম দিতে হবে, সেটা কতটুকু কম দিতে হবে এটা হচ্ছে ওই ক্রাইটেরিয়া থেকে আমরা বের করলাম, আর ওইটা বাদ দেওয়ার পরে হচ্ছে কি আমি আসলে কতটুকু দিতে পারবো, দিস ইজ দ্য কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আরেকজন কি জানি কোশ্চেন করতেছেন, বলেন। ইসলাম। স্যার হ্যাঁ, ডিগ্রি অফ কার্ভেচার কাকে বলে, এই যে এখানে একটা যে জিনিস দেওয়া আছে ট্র্যাক উইথ 2 ডিগ্রি অফ কার্ভেচার, আর একটা হচ্ছে রাইজিং স্যার গ্রেডিয়েন্ট। স্যার বাঁকটা তো বৃত্তাকার হয়, তো বৃত্তাকার বাঁক হুম। করতে গেলে ওই বাঁকের ওই হচ্ছে একটা ডিগ্রি থাকে স্যার। বাঁকের ডিগ্রি বলতে কি বুঝতেছি আমরা, বাঁকের দুই পাশে শেষ মাথাকে আমাদের কি করতে হবে, কেন্দ্রে যোগ করতে হবে, কেন্দ্রে যোগ করার পর জি এটা স্যার, কি এটা কেন্দ্রে কোন কোন করবে না, এই কোনটাকে কি বলবো আমরা, জি স্যার, ডিগ্রি অফ ডিগ্রি অফ কার্ভেচার। কার্ভেচার। এটা রেডিয়ানেও হতে পারে, আবার কি হতে পারে ডিগ্রিতেও হতে পারে, কিন্তু আমাদের এই ম্যাথের জন্য কিসে বসাতে হবে, রেডিয়ানে বসাবো না ডিগ্রিতে বসাবো? এখানে তো স্যার ডিগ্রিতেই বসানো হচ্ছে। এই এম্পিরিক্যাল ফর্মুলা গুলাতে আপনি সবসময় খেয়াল রাখবেন, আমি যদি মনে করেন যে এখানে 2 রেডিয়ান দিয়ে দিই, ওটাই কিন্তু কি সে নিতে হবে 2 রেডিয়ানকে কনভার্ট করে ডিগ্রিতে আপনার কি নিতে সে হবে। নিতে হবে, ডিগ্রিতে নিতে হবে। সো আপনাদের হচ্ছে এগুলো একটু চোখ কান খোলা রাখতে হবে। আরেকটা হচ্ছে অন রাইজিং গ্রেডিয়েন্ট, রাইজিং গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়? স্যার
ট্র্যাকটা নিচ থেকে উপরে উঠতেছে, মানে উপরের দিকে উঁচু আর এদিকে হচ্ছে নিচু। হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমার এদিকে বাধা আসবে নাকি এটাতে আমি বেনিফিট পাবো? বাধা আসবে স্যার উপরে উঠতে গেলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা যদি রাইজিং গ্রেডিয়েন্ট না হয়ে আমার হইতেছে যদি ডাউন গ্রেডিয়েন্ট হইতো, সেক্ষেত্রে কি আমার গ্রাফ কম্পেনসেশনের দরকার ছিল? গ্রেড কম্পেনসেশনের? না স্যার, সেক্ষেত্রে তো দরকার নাই, সেক্ষেত্রে তো অটোমেটিক আমি নামতে পারতেছি। হুম, গুড, ভেরি গুড। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? মামুনুর রশিদ, এমডি মামুন রশিদ। জি স্যার, প্রশ্ন করেছি স্যার একটু আগে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই নাকি? আপনাদের যে বইটা আমি শেয়ার করেছি সেই বইয়ের হচ্ছে আপনার চ্যাপ্টার নাম্বার 25, ওই 25-এ এই ম্যাথের প্রবলেমগুলা, এই আমরা যে আজকের যে জিওমেট্রিক ডিজাইন অফ রেলওয়ে যেটা পড়তেছি, ওই বইয়ের হচ্ছে 25 নাম্বার চ্যাপ্টারে হচ্ছে আপনার ম্যাথ গুলো আছে। আপনারা একটু নোট ডাউন করে রাখেন যে 25 নাম্বার চ্যাপ্টার। ওকে, ওকে 25। স্যার 25 নম্বর পেজ। না না, 25 নাম্বার চ্যাপ্টার, মানে অধ্যায় নাম্বার 25। পেজ নাম্বার আপনার 500-র কাছাকাছি মনে হয়, 470 বা 480 টাইপের, 480। ওইটা আপনার বইয়ে দেখে নিন, 25 নাম্বার চ্যাপ্টার। এখন আমরা আসি হচ্ছে প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 তে একটু সবাই কোশ্চেনটা পড়ি নিজে নিজে, দেখে একটু চিন্তা করি। Calculate the maximum permissible load that a broad gauge locomotive with 3 pairs of driving wheels with axle load of, আচ্ছা আমি এগুলা ডিলিট করে দিই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে, সবাই কনসেন্ট্রেশন দিতে পারবে। আমি লিখতেছি পরে। 3 pairs of driving wheel with axle load of 20 tons on a straight level track at a speed of 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা প্রথম পার্টটা আগে করি, তারপর লাস্ট পার্ট করবো। দেখি কোশ্চেনটাকে পড়ে শেষ। Also calculate the reduction in speed if the train has to run on a rising gradient of 1 in 200, and what would be the further reduction in speed if the train has to negotiate a 40-degree curve on the rising gradient. Assume the coefficient of friction 0.2. দেখেন এটা, এই ম্যাথটা যদি আমরা করতে চাই কিভাবে করতে পারবো? কারো কোনো আইডিয়া আছে নাকি আমি শুরু করব? স্যার শুরু করে দেন। দেখেন প্রথম পার্টটা কি, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পারমিসিবল লোড। অর্থাৎ আমি ম্যাক্সিমাম পারমিসিবল লোড বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে ধর মনে করেন ট্রেনের মধ্যে একটা পার্ট হচ্ছে কি ইঞ্জিন, আর একটা পার্ট হচ্ছে আমার কি ওয়াগন, বা আমি বাকি পার্টটা যদি চিন্তা করি। এখন ট্রেনটা হচ্ছে এই ম্যাক্সিমাম আমার ওয়েট কতটুকু, এই যে আমরা ডাব্লিউ লিখছিলাম না ফর্মুলার মধ্যে 0.0016 এই ডাব্লিউটা আসলে ওরা কি করছে, চেয়েছে কি বলছে যে হোয়াট ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পারমিসিবল লোড দ্যাট এ ব্রড গেজ ট্রেন লোকোমোটিভ উইথ 3 pairs অফ ড্রাইভিং হুইল। আমি তাহলে কি করব, এখানে আমাদের হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে কি সামনের দিকে আমার নিয়ে যাওয়ার জন্য হলিং পাওয়ার, তাহলে হলিং পাওয়ার যদি আমি চিন্তা করি, হলিং পাওয়ার আমাদের ফর্মুলাটা কি ছিল, নাম্বার অফ পেয়ার্স অফ হচ্ছে কি ড্রাইভিং হুইল, আমাদের এখানে কয়টা আছে, 3টা, টাইমস এক্সেল লোড হচ্ছে কত আমার 22 টন, টাইমস আমার হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0.2, তিনটা যদি মাল্টিপ্লাই করেন তাহলে হচ্ছে 13.2
টপ। এটা হচ্ছে কি আমার হলিং পাওয়ার। এখন এইটা আমি যদি চিন্তা করি যে ট্রেনটাকে সামনের দিকে নিয়ে যাবে, একটু মেকানিক্সে যদি আমরা এর দিকে আসি, যে নিউটনের সূত্র সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, আপনারা এই ফর্মুলাটা পড়েছেন না? জি স্যার। এ যদি আমার যদি একটা বস্তু যদি ইউনিফর্ম বেগে চলে, ইউনিফর্ম স্পিড মানে কি? সমবেগ স্যার, একই বেগ থাকবে সব সময়। একই বেগ, তাহলে এটার অ্যাক্সেলারেশনটা কি হবে তখন? অ্যাক্সেলারেশনের ভ্যালু f/a। ইউনিফর্ম স্পিডের ক্ষেত্রে অ্যাক্সেলারেশনের ভ্যালু 0 ব্যাক জানেন কিনা? একটু উপরে করেন স্যার। ইউনিফর্ম স্পিডের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন আমাদের কি হয়? তখন 0 জিরো হয়। হয় না? কারণ হচ্ছে অ্যাক্সেলারেশন আমরা কাকে বলি? সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? তাহলে সমবেগে চললে তো বাড়তেছে না, কমতেছেও না, তাহলে ওটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? 0 হয়ে যাবে। জি স্যার। এখন আমাদের এই জায়গায় আমাদের হতেছে কি আছে, একটা সামনের দিকে ফোর্স, এটাকে আমরা কি বলতেছি? হলিং পাওয়ার। আর পিছনের দিকে ফোর্সটা কি, তাহলে মাইনাস দিতে হবে না? সামনের দিকে এটা যদি প্লাস হয়, পিছনের দিকে এটা কি দিতে হবে? মাইনাস। রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কি হবে? m ইনটু 0। 0 কেন? কারণ হচ্ছে আমরা যে স্পিডটা দিছি এটা 80 কিলোমিটার পাওয়ার, এটা আমরা কি রাখতেছি? কনস্ট্যান্ট। দ্যাট মিন্স এটা 0। অর্থাৎ আমার কি লেখা যায় এখান থেকে, যদি আমি লিখি হলিং পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি রেজিস্ট্যান্স, লিখতে পারি কিনা? স্যার এখন এটা প্রশ্ন, নিয়ে আমরা যে 0 বসলাম, প্রশ্ন কি বলছে স্যার সেম স্পিডে থাকবে? হ্যাঁ, দেখেন কোনো স্পিড কোনো চেঞ্জ হয় না, দেখেন আপনি প্রশ্নটা দেখেন পরে, প্রথম প্রশ্নটা হ্যাঁ, এট এ স্পিড অফ কিলোমিটার পার আওয়ার। ওরা কি বলছে যে স্পিড হচ্ছে বাড়বে বা কমবে, কোনো কিছু বলছে? বলেন না। এটা নাকি এট এ স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার, মানে কি পুরোটা এট এ স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ারেই চলবে, এর চেয়ে কমানো হবে না, বাড়ানো হবে না। মানে এটা একটা ইন্টারমিডিয়েট একটা কন্ডিশন, যে ট্রেন চলতেছে এর মাঝখানে একটা কন্ডিশন হচ্ছে এটা। তাহলে হোলিং পাওয়ার ইকুয়ালস টু আমাদের কি রেজিস্ট্যান্স আমাদের হতে হবে। এখন আমি আসি যে প্রথম প্রশ্নের জন্য আমার রেজিস্ট্যান্স কি কি পার্ট আসবে বলেন তো দেখি। রেজিস্ট্যান্সের আমরা কয়টা ফর্মুলা পড়ছি? 5টা ফর্মুলা পড়ছি না? জি স্যার। এখানে কয়টা লাগবে? ফ্রিকশনে কাজ করবে না, তাহলে 1 নাম্বারটা লাগবে, তাই না? ডেফিনেটলি ওয়েট তো আছে, তাই না? ফ্রিকশন তো কাজ করবে, তাই না? লাগবে স্যার। তারপর হচ্ছে কি আপনার ওয়েভ যেহেতু স্পিডে চলতেছে, এর ভেলোসিটির কারণে একটা কি আসবে? ওয়েভ অ্যাকশন আমাদের আসবে। ওয়েভ অ্যাকশন, উইন্ড অ্যাকশন আসবে তো স্যার। আরেকটা হচ্ছে কি উইন্ড অ্যাকশন আসবে, তাই না? 4 নাম্বারটা কি ছিল? 4 নাম্বার গ্রেডিয়েন্ট আসবে প্রথম প্রশ্নের জন্য না মেথড। স্যার। কারণ এটা কি বলছে? স্ট্রেইট এবং হচ্ছে কি লেভেল ট্র্যাক। আমাদের এখানে কি দেওয়া ছিল? স্ট্রেইট মানে কি সোজা, আর লেভেল ট্র্যাক মানে হচ্ছে কি উঁচু হয় না নিচেও হয় নাই, ঠিক আছে, একই লেভেলে যাচ্ছে। তাহলে 4 এবং 5 এখানে কি হবে না? 4, 5 এখানে কি লাগবে না। আসবে না প্রথম পোর্শনের জন্য, তাই না? এখন প্রথম পার্টে আমাদের হইতেছে, যদি আমি ফ্রিকশনের প্রথমটা ফর্মুলা দেখি, আমি এই পাশে করা আছে হলিং পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স যেটা কি আসবে? ফ্রিকশন, এটা হচ্ছে 1, ওয়েভ অ্যাকশন 2 আর উইন্ড, বাকি দুটো আসবে না। ফ্রিকশনের জন্য ফর্মুলাটা কি আমার 0.0016 টাইমস ডব্লিউ। তারপরটার জন্য ফর্মুলাটা কি আমার 0.0008 ডব্লিউ বি, এবং তারপরটার জন্য ফর্মুলাটা হচ্ছে কি আমার পয়েন্ট 6টা জিরো, ঠিক আছে? এখানে কয়টা জিরো?
ছয়টা ছয়টা। জিরো, 3 পেয়ার অফ জিরো, ঠিক আছে, 6টা জিরো 6 ডব্লিউ ভি স্কয়ার। দেখেন হোলিং পাওয়ার কিন্তু আমি কি আগে বের করে ফেলছি না, আগের পেজে হোলিং পাওয়ারটা কত আসছে, 13.2 টন। এখন আমার এই সাইডে যে রেজিস্ট্যান্স আমরা হিসাব করি সবকিছু মিলে এটা হচ্ছে কি, এখানে আননোনটা কি, ডব্লিউ, আর কিছু আছে আননোন, ভি তো আমি জানি, ভি কত হবে 80। 80, তাহলে বসায় দিলে আমার এটা তো 80 স্কয়ার দিতে হবে, আমার হচ্ছে ডব্লিউ এর ভ্যালুটা আসে এইটা। আপনারা যদি ক্যালকুলেটর চাপেন দেখেন মিলে কিনা, 1114.86 মিলে কিনা এটা দেখেন চেক করে। স্যার বি এর ভ্যালু কোনটা? হ্যাঁ বলেন, ভি, ভি এর ভ্যালু ভি। জি তো আগেই না, জি পরে। ভি বলতেছি, ভি ভি ডাব্লিউ ভি। ও ভি, ভি হচ্ছে আপনার 80 কিলোমিটার পার আওয়ার, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভি হচ্ছে আপনার 80, ভি এর ভ্যালু হচ্ছে 80, 80 বসায় দেখেন ডাব্লিউটা কত আসে। সবাই নিজেরা ক্যালকুলেট করেন দেখেন মিলে কিনা। স্যার মিলছে স্যার। আচ্ছা স্যার একটু আসছেন স্যার, ওই আগের লেখাটা স্যার। আগের লেখাটা যাব। হ্যাঁ স্যার স্যার। মিলছে স্যার। আচ্ছা মিলছে, তাহলে আমরা এই পর্যন্ত চলে আসলাম, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আপনার প্রথম পার্ট, আমাদের কোশ্চেনে যেটা বলছিল ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পারমিসিবল লোড, মানে ওয়েট অফ ট্রেন, যেটা আমরা ব্রড গেজ লোকোমোটিভ দিয়ে টানতে পারি, সেটা হচ্ছে এই পুরোটা। তাহলে প্রথম পার্টটা হয়ে গেল না আমাদের। স্যার হোলিং পাওয়ারটা যদি আবার একটু বলতেন স্যার, এটা 3 হলিং ইনটু। পাওয়ার, হ্যাঁ হলিং পাওয়ার দেখেন ফর্মুলাটা এই যে এদিকে যদি আসেন, হলিং পাওয়ারের ফর্মুলা হচ্ছে আমরা কি নাম্বার অফ ড্রাইভিং হুইল পেয়ার অফ, এখানে আমাদের কয় জোড়া ছিল, 3 জোড়া না, জি। এবং এক্সেল লোড মানে হচ্ছে দুইটা মিলে একটা পেয়ার হয়, বুঝতে পারছেন, এই দুইটা মিলে একটা কি হয় পেয়ার, এটাকে এক্সেল বলে, দুই চাকা মিলে যে এই পেয়ারটা এটাকে বলা হয় এক্সেল, ঠিক আছে, শ্যাফট এটা। তাহলে এক্সেল লোড ছিল আমার কত, 22 টন, জি। আর আপনার কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন ছিল আমাদের হচ্ছে 0.2, লাস্টে দেওয়া ছিল, দেখেন এই তিনটা গুণ করেছি, খেয়াল করেন কোফিশিয়েন্ট ফ্রিকশন কত 0.2, 3 পেয়ার অফ ড্রাইভিং হুইল, এটা কিন্তু কি ড্রাইভিং হুইল যেটা নিয়ে এটা সামনের দিকে ধাক্কাই দিতেছে, আর এক্সেল লোড অফ কত 22 টন। এটি হচ্ছে একক, টি যদি আমি কেটে দেই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, টি হচ্ছে জাস্ট টন, ঠিক আছে, অনেক সময় বলতে পারেন যে ওই 13 টি তো লিখলাম না, ঠিক আছে। ইউনিট তো স্যার লিখতে হবে, টন তো লিখতে হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট অনেকেই বুঝতে হয়তো বা ইয়ে ভুল করবে এই জন্য আমি লিখতেছি না, আমরা লিখি না 22x, অনেকে আবার চিন্তা করবে এক্স কি জিনিস, এই জন্য টাকা লিখলে তো সবাই বুঝে, টি হচ্ছে এটা টন লিখলেই বোঝা যাবে এটা, ঠিক আছে। স্যার হলিং পাওয়ার তো ইঞ্জিনের ক্ষমতার উপর নির্ভর করার কথা স্যার, এটা ওই হ্যাঁ। চাকার ওয়েটের উপর কিভাবে আসতেছে স্যার? এটা চাকার দেখেন, এই যে চাকা হইতেছে ড্রাইভিং হুইল, এটা কি চাকা, নরমাল চাকা না, ইঞ্জিনেরই চাকা। জি, স্যার। আপনার কাছে মনে হচ্ছে যে মানে ওজনটা কেন আসতেছে, ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে মানে ক্যালকুলেট করার সিস্টেম ওদের,
বুঝতে পারছেন? ডিরেক্টলি যদি আপনাকে বলতো যে ইঞ্জিনের লোকোমোটিভের আপনার হইতেছে সামনের দিকে টেনে নিতে পারে হচ্ছে 13.2 টন, তাহলে আপনার কাছে মনে হতো যে জিনিসটা ইজি। না, এখানে হচ্ছে ওরা কয়েকটা কনসিডারেশন এইভাবে নিয়ে আসছে বইগুলো, মানে আপনার কিভাবে ইঞ্জিনটা কাজ করে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখান থেকে ওয়েটটা পেয়ে গেলাম। এখন ম্যাথের যদি আমরা সেকেন্ড পোর্শনে যদি আসি, people say also calculate the reduction in speed if the train has to run on a rising gradient of 1 in 200। দেখছেন, এটা ক্ষেত্রে যে জিনিসটা অ্যাড করেছে, এর আগের পোর্শনে কি ছিল না, কোনো গ্রেডিয়েন্টও ছিল না, কোনো কার্ভেচারও ছিল না। এই পোর্শনে কি নিয়ে আসছে, যে গ্রেডিয়েন্ট নিয়ে আসছে, যে আমার যদি রাইজিং গ্রেডিয়েন্ট কত হয় 1 in 200 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার স্পিডের রিডাকশনটা কি হবে। অর্থাৎ এখানে তো রাইজিং গ্রেডিয়েন্ট যদি হয়, আগের ক্ষেত্রে যে স্পিড ছিল সেই স্পিডটা কি থাকবে নাকি তার চেয়ে কম হবে। যেখানে যে 80 কিলোমিটার/আওয়ার ছিল সোজা এবং হচ্ছে লেভেল ট্র্যাকে গিয়েছে, এখন কি স্পিড একটু কমে যাবে না জি স্যার, যদি গ্রেডিয়েন্ট উপরে উঠতে হয়? কমবে। তাহলে আমরা কি করব, নতুন করে একটা স্পিড বের করব। কি বের করব? নতুন করে স্পিড বের করব। এই ক্ষেত্রে আমার কি কি ফ্রিকশন আসবে বলেন তো? এক নাম্বারটা আসবে না, 2 নাম্বারের ফ্রিকশন এটা আসবে, 3টে এটা ছিল, প্রথম 4টা আসবে। একটা মলম মানে প্রথম 4টা আসবে না? জি স্যার, প্রথম 4টা আসবে। প্রথম 4টা আসবে, কার্ভেচার এখনো আসে নাই। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের যদি এই জায়গার সাথে এটা জাস্ট একটা নতুন টার্ম অ্যাড হবে, তাই না? খেয়াল করেন, গ্রেডিয়েন্টের টার্মটা অ্যাড হবে না, বাকি সব তো আগেরটার মধ্যে থাকবে, তাই না? জি স্যার। আমি জাস্ট হচ্ছে এক লাইনে লিখে দিই, তাহলে হচ্ছে প্লাস w ডিভাইড বাই জি। তাহলে এটা হচ্ছে প্রথম পোর্শন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ওকে, তাহলে এখানে হচ্ছে আমার কি আছে, w কে আমি কি করব, এখানে সাবস্টিটিউট করব। এই জায়গায় w ইকুয়ালস টু কি, যে আগের যে ভ্যালুটা পেয়েছি এই জায়গাগুলোতে w বসাই দিব। জি আমার কত হবে, জি এর মানটা এখানে 1 থেকে 200 পর্যন্ত বলছে 1/, হ্যাঁ, তাহলে জি এর মানটা হচ্ছে 200। খেয়াল করেন, এটা কিন্তু পার্সেন্টেজ না, এটা জাস্ট এখানে যে জিটা বসানো হয় এটা পার্সেন্টেজে বসানো হয় না। একটু আমি কনফিউশনটা আবার ক্লিয়ার করে নিচ্ছি। দেখেন এই অঙ্কের ক্ষেত্রে ওরা হচ্ছে এই যে আমার হচ্ছে যে ইম্পেরিক্যাল যে ফর্মুলাটা ছিল এটা পার্সেন্টেজে ছিল, এটা কিসে ছিল, পার্সেন্টেজ। আমাদের যে ক্রাইটেরিয়া যেটা দেয়া ছিল গ্রেড কম্পেনসেশনের, এটা কিসে ছিল, পার্সেন্টেজ। এটা কিসে ছিল, পার্সেন্টেজ। পার্সেন্টেজে। এই পার্সেন্টেজের জন্য ওখানে হচ্ছে আমরা রেশিও নিয়েছি, কি নিয়েছি, রেশিও। এখানে দেখেন এই যে 1 in 200, এখানে হচ্ছে 1/200 করেছি, কিন্তু এমনি যে জিটা আমরা বসাই ওই জিটা হচ্ছে 200 বসাই। ঠিক আছে, এখানে এটা সূত্র একটু ছিল 1/রেট অফ ফ্লো। তাহলে রেট অফ হ্যাঁ বলতে কি আমরা গ্রেডিয়েন্ট থেকে বোঝাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 আপনার হচ্ছে ওই 1/জি, ওইটা অলরেডি ইয়ে হয়ে গিয়েছে, ঠিক আছে, কনসিডার হয়ে গিয়েছে, এই জন্য 1/জি আসছে। রেট অফ স্লোপ যেটা আসছে ওটা অলরেডি কনসিডার হয়ে w/জি চলে এসেছে। দেখেন ফর্মুলাটা যদি আমরা আবার একটু, এই যে 1/রেট অফ স্লোপ জি। তাহলে এটা আলাদাভাবে নিচে 1/, লেখা লাগবে না? জি হ্যাঁ হ্যাঁ
ওইটাই জি 1/g। দেখেন আমি আর একটু দেখাই এখানে আপনার হচ্ছে এই রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেডিয়েন্ট, এটা যদি নিচের দিকে খেয়াল করেন এইটা অর্থাৎ স্যার আমরা রেশিওটাও গুণ দিতে পারি তাহলে হয়তো। হ্যাঁ রেশিওটা গুণ দিতে পারেন, হ্যাঁ আপনি যেটা বলছেন, হ্যাঁ রেশিওটা গুণ দিতে পারেন অথবা জি দিয়ে ভাগ করে দিতে পারেন, ঠিক আছে? মানে আপনি যেভাবে বলেন, আপনার যেভাবে মনে রাখতে সুবিধা ওইভাবে মনে রাখেন, ঠিক আছে? এখন আমরা হচ্ছে তাহলে 4টা টার্ম আমার চলে আসলো, তাহলে এখানে আমার হচ্ছে কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসতেছে না? খেয়াল করেন, একটা ভি স্কয়ার আর একটা কি ভি, এটা কিভাবে সলভ করবেন? ক্যালকুলেটরে সলভ করা যায় না ইকুয়েশন মোডে, সায়েন্টিফিক ক্যালকুলেটরে? যাবে তো স্যার। মানে আমরা হচ্ছে ওই যদি মানে সহজভাবে বলি, আমরা হচ্ছে কি a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এরকম যদি একটা কি হয় কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে আমরা কি x এর ভ্যালু বের করতে পারি না? ক্যালকুলেটরে বের করি, অথবা x এমনি x বলতে কি বোঝায় মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার কি b স্কয়ার মাইনাস কি 4ac, মনে আছে না আপনার, ডিভাইড বাই 2a, এরকম বের করা যায় না যাই স্যার। দ্বিঘাত সমীকরণের সলিউশন? অথবা ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্টলি বের করা যায়। তাহলে এখানে যদি আমি চিন্তা করি, এটা আমার কি হয়ে যাবে, এই পোরশনটা আমার কি, এটা ভি স্কয়ার, এই পোরশনটুকু আমার কিসে হয়ে যাবে এ, এই পোরশনটুকু আমার কি হয়ে যাবে বি, ঠিক আছে? আর বাকি এই সবকিছু মিলে কি হবে আমার যোগ বিয়োগ করার পরে সি। তাহলে পারবেন না? করে দেখেন আপনারা, দেখেন ভি এর ভ্যালুটা হচ্ছে 48.13 হবে, মিলিয়ে দেখেন, একটা নেগেটিভ আসবে আর একটা পজিটিভ, ঠিক আছে? পজিটিভটা আমরা কি করব, নিব, নেগেটিভটা আমরা নিব না, কারণ স্পিডটা নেগেটিভ হতে পারে না। স্যার আমরা বি এর মান কি 80 দিব? হ্যাঁ বি এর মান স্যার না না, ভি তো এখন 80 দিতে পারবো না, তাই না? এখন তো নতুন করে স্পিড বের করতে হবে না? খেয়াল করেন আমাদের কোশ্চেনে কি ছিল, অলসো ক্যালকুলেট দ্য রিডাকশন ইন স্পিড। আপনার স্পিড কমে যাবে না? এখন তো গ্রেডিয়েন্টে চলে গেলেন, আগে যে 80 ছিল এই 80তে এখন যেতে পারবে নাকি তার চেয়ে কমে যেতে হবে? স্যার বুঝি নাই স্যার, আবার একটু দেখেন আপনার হইতেছে প্রথম পার্টে যে ট্রেনটা চলতেছিল সেটা কি ছিল, স্ট্রেইট এন্ড লেভেল ট্র্যাকে ছিল না, সোজা, এবং হচ্ছে কি ওখানে কোনো গ্রেডিয়েন্ট ছিল না। এখন পরের পার্টটাতে পার্ট 2, এটাতে কি বলছে যে আপনার যদি একটা গ্রেডিয়েন্টে চলে, এখন যদি একটা উঁচু জায়গায় যেতে হয়, আগে যে 80তে যাইতো এখন কি সেই একই স্পিডে যেতে পারবে নাকি স্পিড এখন কমবে? স্যার আরো বেশি বেশি হবে স্যার। স্পিড বেশি হবে। আপনি যদি উঁচু জায়গায় সাইকেল চালিয়ে যেতে চান পাহাড়ের উপরের দিকে, আপনি সমান জায়গায় যা যেভাবে যেতেন তার চেয়ে কি বেশি স্পিডে যেতে পারবেন না স্পিড কম হবে? না স্যার আপনার স্পিড কম হবে স্যার। ট্রেনের ক্ষেত্রে তো একই কথা, ইঞ্জিন তো একই টাইপের, তাই না? জি স্যার। তাহলে এখন কি স্পিড কম হইলে কি আগের স্পিড বসাইলে হবে? না না স্যার। এই জন্য নতুন করে আমার কি বের করতে হবে, ভি এর মানই বের করবো। আমি এই জায়গায় কি বের করবো, ভি ইকুয়ালস টু হোয়াট, ভি এর ভ্যালুটা কি করব, বের করব। ডাব্লিউ তো আমি জানি, ডাব্লিউ কত, এই যে আগে যে ডাব্লিউ যেটা হিসাব করলাম এটাই হচ্ছে ডাব্লিউ, বুঝতে পারছেন? তাহলে এখানে কার মান বের করব, ভি এর মান। তাহলে ভি এর মান কত আসছে, 48.13 কিলোমিটার পার আওয়ার। দেখেন হিসাব করে জি এটা স্যার। বের হয় কিনা। কেউ কি বের করতে পারছেন? কেউ, এনিবডি? ইকুয়েশনের ফাংশনটা ভুলে গেছি স্যার, এটা আমি মোড 5 এ যান, আপনার যদি ক্যালকুলেটর থাকে আশেপাশে আছে স্যার, সাথে আছে। হ্যাঁ তাহলে একটু মোড 5 এ যান আপনি। এই কোনটা মডেল কোনটা এই যে আপনার, স্যার। 991 ES টা? এমএস স্যার।
এমএস ওটা তো এমএস 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 এ তো থাকার কথা, দেখেন তো ইকুয়েশন মোডটা আছে না? ইকুয়েশন মোডে গেছি স্যার, ওখানে আননোন 2 3 আছে আর ডিগ্রি আছে। আপনার হচ্ছে ডিগ্রি 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 হচ্ছে আপনার 2, এটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি 2 তে দিব কিনা স্যার? 2 নম্বরে যাব হ্যাঁ হ্যাঁ ডিগ্রি 2, ডিগ্রি ডিগ্রি যেটা আছে না ওটা যান ডিগ্রি 2। তাহলে স্যার এ আছে, এতে কিসের মান বসাবো? এ হচ্ছে আপনার যে দেখেন এ হচ্ছে আমাদের কি আসবে যে স্কয়ারের যে এ এক্স স্কয়ার, আমি আবার বলি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে হচ্ছে এক্স আনো, আমাদের এখানে কি ভি, তাহলে ভি স্কয়ারের সাথে কি এই পার্টটুকু আছে না আপনার 0.6 ইনটু হচ্ছে কি ডাব্লিউ, তাহলে কি করেন আপনি ক্যালকুলেটর দেন 0.6 লিখেন, ঠিক আছে, ইনটু দেন হচ্ছে 11 111 4.86 এইটুক দেন, হ্যাঁ স্যার দিয়েছি স্যার। মাল্টিপ্লাই করে দিয়েন, ঠিক হ্যাঁ আছে। আচ্ছা তাহলে ইকুয়াল দিয়েছেন, এরপরে বি চেয়েছে না? হ্যাঁ বি চেয়েছে স্যার। আচ্ছা বিটা কি হবে দেখেন, স্যার হ্যাঁ বি এর মান হচ্ছে আপনার যে 000 ইনটু ডাব্লিউ, অর্থাৎ 0.408 ইনটু ডাব্লিউ হচ্ছে কত 111 4.86, এটা দেন। হ্যাঁ স্যার দিয়েছি স্যার। আচ্ছা এরপরে হচ্ছে আপনার সি তে কি কি আসবে, সি তে হচ্ছে দুইটা যোগ হবে একটা বিয়োগ হবে, একটা হচ্ছে কত 0.0016 ডাব্লিউ, 0.0016 ইনটু ডাব্লিউ দেন, ডাব্লিউ হচ্ছে এই যে 111 4.86 প্লাস হচ্ছে কত আমার এটা 200 যদি লিখেন 1 বাই এটা 0.00005 হবে মনে হয়, মানে ডাব্লিউ ডিভাইড বাই হচ্ছে 200 দেন, ঠিক আছে, ডাব্লিউ ডিভাইডেড বাই মাইনাস হ্যাঁ ডাব্লিউ ডিভাইড বাই 200, ডাব্লিউ মানে হচ্ছে আপনার 111 4.86 ডিভাইড বাই 200, 111 4.86 ডিভাইড বাই 200 মাইনাস হচ্ছে 13.2, এই যে এই পাশে যে 13.2 টা ওকে আপনি এই পাশে নিয়ে চলে আসছেন মাইনাস 13.2, তাহলে তিনটা জিনিস দিয়ে সমান চিহ্ন দেন তাহলে সি হয়ে যাবে, দিয়েছেন। আচ্ছা 0.0016 ডাব্লিউ প্লাস 111 4.86 ডিভাইড বাই 200 মাইনাস 13.2, স্যার সিস্টেম ঠিক আছে, কিন্তু আমার হয়তো কোন জায়গায় ভুল হয়েছে, এই জন্য তবে দুটা মান বের হয় এভাবে করলে ঠিক আছে। হ্যাঁ ওইটা যদি সবকিছু ঠিকঠাক মতো বসান, একটা ভ্যালু হচ্ছে আপনার 48.13 আর একটা ভ্যালু নেগেটিভ আসবে, ঠিক আছে। হ্যাঁ x1 x2 এরকম বের হয়েছে, ঠিক আছে। হ্যাঁ 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 তাহলে সিস্টেম তো মনে হয়ে গেল, তাহলে আপনি জাস্ট হচ্ছে এটা খেয়াল করবেন এবং এই ম্যাথটা করেও দেয়া আছে বইয়ে, আপনার ওই যে চ্যাপ্টার 25 এর কথা বললাম না, জি স্যার। ওই চ্যাপ্টার 25 এ এই ম্যাথটা করে দেয়া আছে, আপনারা এক্সাম্পল খেয়াল করলে সেম ওই বইয়েরই ম্যাথটা এখানে আমরা করতেছি, ঠিক আছে। স্যার এবিসি তিনটা করে স্যার আসছে 1.783। না তাহলে ভ্যালু বসানো ভুল হয়েছে একটু, এটা একটু কাইন্ডলি চেক করেন, ঠিক আছে। আমি ক্যালকুলেটরতে চেক করে দেখেছি, ঠিক আছে, এটা এরকমই আসে। আপনারা হয়তো বা ওই যে শূন্য যদি একটা কম বসায় থাকেন অথবা বেশি বসায় থাকেন, ঠিক আছে, এই ক্ষেত্রে একটু স্যার এর ভ্যালু দিছি স্যার হচ্ছে গিয়া ইয়া 3.6 ইনটু স্যার ডাব্লিউ এর মান ডাব্লিউ, হ্যাঁ 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 ঠিক আছে। তাহলে এইভাবেই তো করছি স্যার। তা আপনি মনে হয় সি তে ভুল করছেন, সি তে একটু খেয়াল করেন, ডাব্লিউ ডিভাইড বাই 200 আর হচ্ছে 0.0016 ইনটু ডাব্লিউ, এটা যোগ করতে হবে এই দুইটা মাইনাস 13.2, আপনার সি এর ভ্যালুটা কত হয়েছে? স্যার সি এর ভ্যালু তো স্যার শুধু দিছি স্যার 0.0016 তারপর ডাব্লিউ এর মানটা স্যার। না 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 ওটা দিলে হবে না তো, আপনার দেখেন সি মানে কি কনস্ট্যান্ট, আপনার তো যে এই পার্টটা তো চলে যায় না, ডাব্লিউ বাই 200 তো আছে, এটাও তো আছে, আবার এটাও আছে না ডান পাশে, এই সবগুলোকে তো এক পাশে নিতে হবে, তাহলে এই দুইটা যোগ করতে হবে আর মাইনাস 13.2, এই জন্য আমি বলছি যে এটা হচ্ছে সি হবে, সি তে হচ্ছে এখান থেকে আমরা আপনার v এর মানটা কি বের করব নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ ভি এর মানটা বের করবে, আপনার হচ্ছে ভি এর মানটা, মেইন কথা ডাব্লিউ এর মান বসায় দেন সব, বুঝতে পারছেন কথাটা, প্রথমে কি বসায় দেন ডাব্লিউ বসায় দেন, তাহলে ভি স্কয়ার ভি আর বাকি যেটা থাকবে ওটা হচ্ছে সি, সবকিছু ইকুয়েশনে এক পাশে নিতে হবে, সবগুলাকে ইকুয়েশনে কি নিতে হবে এক সাইডে নিতে হবে। লাস্টে কি স্যার মাইনাস 13.2? হ্যাঁ দুইটা জিনিস যোগ করতে হবে, আগে বুঝেন
0.0016 প্লাস হচ্ছে কত W/G, এই দুইটা জিনিস যোগ করতে হবে, মাইনাস 13.2, অর্থাৎ সি এর মধ্যে তিনটা জিনিস করতে হবে, দুইটা যোগ একটা বিয়োগ। স্যার ডাব্লিউ ইনটু 4 দিয়ে তারপরে যোগ করতে হবে স্যার 0.0016। W/4 মানে বুঝি নেই কোনটা W/4? স্যার এটি ইকুয়েশনটা স্যার একটু লিখে দিবেন স্যার। হ্যাঁ, ইকুয়েশন লিখে দিয়েছি, দাঁড়ান আমি কোনটা লিখবো, সি লিখবো না কোনটা লিখবো বলেন? স্যার সিটা স্যার। আচ্ছা সি বলতেছি আমি, দাঁড়ান সি এই যে লিখে দিচ্ছি, নিচের দিকে খেয়াল করেন। সিতে কি কি জিনিস আসবে? সিতে আসবে হচ্ছে 0.0016 ঠিক আছে স্যার, প্লাস 8.13 আসে। W/G মাইনাস 13.2, এই তিনটে জিনিস মিলে হচ্ছে আপনার সি হবে। দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, কে জানি বললেন, ঠিক আছে স্যার একটা মান আসছে 48.13, আর একটা আসছে স্যার মাইনাস হ্যাঁ 181.46। তাহলে হ্যাঁ ওই যে ঠিক আছে, ওই যে একজন হয়ে গিয়েছে, ঠিক আছে তাহলে আপনি আবার একটু ঠান্ডা মাথায় করেন, ঠিক আছে আমরা একটু সামনে আগাই, ঠিক আছে আরেকটা ম্যাথ আছে, ম্যাথগুলো শেষ করে দেই আজকে। তাহলে আমাদের দেখেন কোশ্চেনে কি চেয়েছিল, কোশ্চেনে চেয়েছিল ক্যালকুলেট দ্য রিডাকশন ইন স্পিড, মানে স্পিড কতটুকু কমলো, বুঝেন কথাটা? আমার শুরুতে কত ছিল 80, এখন হচ্ছে এই 1/200 গ্রেডিয়েন্ট দিলে আমার স্পিডটা কত হইতেছে 48.13, তাহলে আসলে কমলো কতটুকু 80 মাইনাস কত 48.13, এটাই না, এটাই রিডাকশন না? 31.87। হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার, বা 32 এখানে হচ্ছে রাউন্ডিং করে লিখেছে, আপনারা এক্সাক্ট লিখেন তাহলেই হবে, কনফিউশন থাকবে না। ঠিক আছে, এখন তারপরে কি বলছে, এরপরে এই ম্যাথের আরেকটা পার্ট, তাহলে এই ম্যাথের তিনটা পার্ট, পার্ট 2, পার্ট 3। পার্ট 3 কি বলছে, what will be the further reduction in speed, further reduction আরো কতটুকু কমবে if the train has to negotiate 4 degree curve। দেখছেন এটাতে এখন কি দিয়েছে, কার্ভও দিয়েছে, তাহলে এটাতে কয়টা আসবে রেজিস্ট্যান্সের ফর্মুলা? ব্রড গেজের ফর্মুলাটা আসবে সবগুলাই আপনার হচ্ছে 1 2 3 4 5, 5টাই আসবে না? জি স্যার। কারণ হচ্ছে ফার্দার রিডাকশন, মানে হচ্ছে আপনি গ্রেডিয়েন্টও দিবেন, আপনি কি দিবেন কার্ভেচারও দিবেন, গ্রেডিয়েন্টও দিতে হবে, আপনার কি দিতে হবে গ্রেডিয়েন্টও থাকবে কার্ভেচারও থাকবে, অর্থাৎ আমরা এখানে কয়টা যোগ করেছি, এখানে 4টা টার্ম যোগ করেছিলাম না এই এই পার্টের ক্ষেত্রে, আমরা এই পার্টের ক্ষেত্রে কয়টা যোগ করেছিলাম, এই 4টা না, 4টা টার্ম ছিল, এখন কয়টা যোগ করতে হবে আমার, এর সাথে আমার অ্যাড করতে হবে কার্ভের পার্টটাও, তাহলে এটা আসবে এরকম। এখানেও কি স্যার আমরা ভি বের করব, তারপর ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে বুঝেন কেন ভি বের করবেন, মানে আপনি নিজেকে কোশ্চেন করেন আমরা ভি কেন বের করব, ডাব্লিউ কেন বের করব না? কারণ হতেছে ট্রেন আমরা একটাই রাখছি, আমরা জাস্ট কি করছি এই ট্রেনের মধ্যে একটা ক্ষেত্রে উঁচু রাস্তা যাইতে হবে এটা বলছি, আর একটা ক্ষেত্রে বলছি কি উঁচু এবং বাঁকা দুইটাই যেতে হবে, তাহলে একটা আসছে কিসের জন্য, এটা ফ্রিকশনের জন্য রেজিস্ট্যান্স আসছে, এটা হচ্ছে ওয়েভ অ্যাকশনের জন্য আসছে, এটা হচ্ছে আমাদের কিসের জন্য আসছে উইন্ডের জন্য, এটা আসছে গ্রেডিয়েন্টের জন্য, আর এটা আসছে আমার হচ্ছে কার্ভের জন্য, 5টা টার্মই আসবে। তাহলে এটা কি আগেরটার মতো সিমিলার না? সিমিলার, সিমিলার এখানে সিমিলার হয়ে পরে 80 থেকে বিয়োগ দিব কিনা স্যার? হ্যাঁ হ্যাঁ 80 থেকে বিয়োগ দিবেন না, এটা হচ্ছে বলছে ফার্দার রিডাকশন, এটা কিন্তু শুরুটা থেকে না, এটা হচ্ছে বিয়োগ দিবেন হচ্ছে প্রথমে ছিল কত 80, এরপরে হয়ে গেল কত 48.13, এরপরে এই ম্যাথ করলে আসবে হচ্ছে 45.5, তাহলে এটা রিডাকশন ফার্দার রিডাকশন বলছে, যেহেতু এটা হচ্ছে 48.13 থেকে মাইনাস 45.5, এটা হচ্ছে ফার্দার রিডাকশন। যা করছি তা থেকে আরো কতটুকু ইয়ে হবে? আরো কতটুকু কমছে, হ্যাঁ আরো কতটুকু কমছে ফার্দার রিডাকশন।
আর যদি স্যার ফার্দার রিডাকশন না বলে? তাহলে যদি জাস্ট রিডাকশন বলে তাহলে 80 থেকে মাইনাস করে দিবেন। আর যদি বলে যে হ্যাঁ স্পিড কত হবে তাহলে তার বিয়োগ করা দরকার নাই, যেটা পাইছে ওইটাই। যদি রিডাকশন না চেয়ে বলে যে আমি এটা করলে স্পিড কত হবে, মানে নতুন নিউ স্পিড, হোয়াট উইল বি দ্য নিউ স্পিড, তাহলে যেটা অ্যান্সার আছে এটাই, এটা তার বিয়োগ করতে হবে না তখন। জি আর স্যার। রিডাকশন চাইলে তাহলে হচ্ছে শুরুটা থেকে বিয়োগ করতে হবে, ফার্দার রিডাকশন হলে কি আগে যতটা ছিল তার পরেরটা, ইমিডিয়েট পরেরটা বিয়োগ করতে হবে। ঠিক আছে? ওকে, এরপরে আমরা আসি যে প্রবলেম 3, এটা হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম। ঠিক আছে, যেহেতু প্রথম প্রবলেমটা করে ফেলেছি না, এই প্রবলেমগুলো আর বেশি ডিফিকাল্ট লাগবে না, আমি জাস্ট একটু বলে দিলে আপনারা পারবেন। কারণ ওখানে হচ্ছে ফর্মুলাটার সাথে আমাদের একটু পরিচয় হওয়া দরকার ছিল, কিভাবে ফ্রিকশন গুলা হচ্ছে বের করতে হয়। এখানে দেখেন এই ম্যাথের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, এই ম্যাথের ক্ষেত্রে কি বলা হয়েছে যে কম্পিউট দ্য স্টিপেস্ট গ্রেডিয়েন্ট, এটার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট বের করতে হবে of a 20 wagon with a locomotive can travel with the following data। অর্থাৎ এখানে 20টা ওয়াগন আছে, বগি আমরা যেটা বলি, 20টা ওয়াগন with a locomotive with the following data। কি কি ডাটা দেয়া আছে আমরা একটু দেখি। প্রত্যেকটা ওয়াগনের ওয়েট হচ্ছে কত আমার 20 টন, each wagon has 20 tons। তারপর লোকোমোটিভ হচ্ছে কত 150 টন, মানে ইঞ্জিন ইটসেলফ এর একটা ওয়েট আছে। ট্র্যাকটিভ এফোর্ট অফ দ্য লোকোমোটিভ কত আমার 15 টন। আপনারা ওই যে হলিং পাওয়ার যেটা বলতেছিলাম না 13.2 এর আগে ক্যালকুলেট করেছিলাম, এখানে ডিরেক্টলি দেয়া আছে, এটা ক্যালকুলেট করতে হবে না। রোলিং রেজিস্ট্যান্স, এখানে দেখেন একটা জিনিস, ওই যে আমাদের হচ্ছে ফ্রিকশনের যে একটা ব্যাপার স্যাপার ছিল, এটা ওই যে রোলিং একটা ইফেক্ট ছিল না, সেটা কিন্তু এখানে দেয়া আছে। এখানে ডিরেক্টলি ফ্রিকশন কোএফিশিয়েন্ট দেওয়া নেই, এই জায়গায় কি দেয়া আছে রোলিং রেজিস্ট্যান্স। রোলিং রেজিস্ট্যান্স দেয়া আছে এই দুইটা, একটা হচ্ছে কি রোলিং রেজিস্ট্যান্স অফ দ্য লোকোমোটিভ, আর একটা রোলিং রেজিস্ট্যান্স হচ্ছে কি অফ ওয়াগন। আর স্পিড অফ দ্য যেটা আছে এটা এখন তো বলা নাই তো, হোলিং এটা কোনটা আছে আমি বুঝিনি। এই যে ট্র্যাকটিভ এফোর্ট যেটা, এটাকে হোলিং বলে। এটা হচ্ছে জাস্ট ইংলিশে, হ্যাঁ ইংলিশে হচ্ছে আপনি ওই ধরুন মনে করেন ব্যাক ভিউ, ব্যাক ভিউকে অনেক সময় আমরা কি বলি রিয়ার ভিউ, ব্যাক ভিউকে আমরা কি বলি পিছন, পিছনকে রিয়ার দেও বলে, পিছনের চাকা। ঠিক আছে, ওই ট্র্যাকটিভ হোলিং এগুলো সব হচ্ছে একই জিনিস মিন করে, সামনের দিকে। তাহলে আমাদের এইখানে যদি আমি ফর্মুলাটা ইউজ করতে যাই, ফর্মুলা কি হবে বলেন? স্ট্রেট ফরওয়ার্ড, আমরা আগে কি পড়ছি স্যার তাহলে হোলিং পাওয়ার। স্টিপেস্ট হ্যাঁ, বলুন। গ্রেডিয়েন্ট বলতে কি বোঝাচ্ছে তাহলে? কোনটা? প্রথমে প্রশ্নে কম্পিউট দা, ওই যে স্টিপেস্ট গ্রেডিয়েন্ট আমাদের যে জি ছিল না, জি ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা এটাই মানে স্টিপেস্ট বলতে কি আমরা তো আগে রাইজিং হ্যাঁ, গ্রেডিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, আমরা রাইজিং গ্রেডিয়েন্ট যেটা না, ওইটাই হচ্ছে আমরা স্টিপেস্ট বলি হচ্ছে যে আপনি সর্বোচ্চ কত গ্রেডিয়েন্ট দিতে পারবেন। মানে আমরা যে গ্রেডিয়েন্টটা বের করি ওটা হচ্ছে কি সর্বোচ্চ গ্রেডিয়েন্ট ধরে করি, এর চেয়ে কম দেওয়া যাবে, কিন্তু এর চেয়ে বেশি দিলে কি হয়ে যাবে, স্পিড কমে যাবে। আমরা যে স্পিড যেটা ধরতেছি 60, এই ম্যাথের ক্ষেত্রে ওটা আর 60 থাকবে না, বুঝলেন না কথাটা? ওর চেয়ে যদি বেশি দিয়ে দেয় তাহলে এটাই হচ্ছে কি এখানে ম্যাক্সিমাম। তো মনে হয় 4টা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন কার্ভেটটা কিন্তু নাই, আমরা কিন্তু কার্ভেটটা দেখতেছি না। কার্ভ আছে? না স্যার। কার্ভ নাই। দেখেন এখন আমরা আসি হলিং পাওয়ার ইকুয়াল টু কি আমার টোটাল রেজিস্ট্যান্স ফর্মুলা। হলিং পাওয়ার আমার কত দেওয়া আছে, ট্র্যাকটিভ এফোর্ট যেটা, এটাই হচ্ছে হলিং পাওয়ার 15। দেখেন বাম পাশেটা পেয়ে গেলাম। এখন এইখানে একটু ওরা হচ্ছে একটু ক্রিটিক্যালি দিয়েছে, মানে একটু ঘুরাই দিয়েছে। আপনার হচ্ছে রেজিস্ট্যান্স আমরা ফ্রিকশনাল যেটা পেয়েছি ওইটাকে রোলিং ই তো ফ্রিকশনাল, সেটা হচ্ছে দেখেন এখানে এইভাবে দেয়া আছে। কি দেওয়া আছে 3 কেজি পার টন। কিসের জন্য? লোকোমোটিভ। আপনি দেখেন লোকোমোটিভের ওয়েট কত বলেন তো? 150 টন। 150। তাহলে 3 কেজি পার টন হলে কত? 3 ইনটু 150 হবে। এটা লোকোমোটিভ না? তাহলে লোকোমোটিভের ওজন কত? বলছে হ্যাঁ ঠিক আছে। লোকোমোটিভের ওজন হচ্ছে আপনার 150 টন, তাই 3 কেজি পার টন মানে হচ্ছে কত আমার 450 কেজি হইলো।
কিন্তু আমার হচ্ছে সবকিছু আমরা কিসে এই ইকুয়েশনে সবকিছু আমরা কিসে ইউজ করি, টনে না? তাহলে 450 কেজি কে আমরা ফ্রিকশনে মানে ইয়ে করলে কত হয়? 0.45 টন নাকি? 1000 দিয়ে ভাগ। হ্যাঁ, 1000 দিয়ে ভাগ করে দিয়েছি। এরপরে দেখেন রোলিং রেজিস্ট্যান্স অফ ওয়াগন। ওয়াগনে কি দেওয়া আছে? 2.5 কেজি পার টন। এখন ওয়াগন আমি কি 20 দিয়ে গুণ দিব না কত দিয়ে গুণ করব বলেন তো? 20 জন দেওয়া আছে ওয়াগন, ওয়েট অফ ইচ ওয়াগন। কিন্তু ওয়াগন কয়টা আছে? 20টা ইনটু 20। ইনটু 20 দেন, তাহলে কত? 400 টন হয়ে যাচ্ছে কি আমার ওয়াগনের ওয়েট। তাহলে 20 ইনটু 20, তাহলে 1000 কেজি হইলে কত হয়ে গেল আমার? 1 টন। তাহলে দেখেন এই দুইটা জিনিস আমার যোগ করতে হবে না ফ্রিকশনে? ফ্রিকশনে কি এই দুইটা রোলিং রেজিস্ট্যান্স আমাদের যোগ করতে হবে কিনা? স্যার এখানে 20 দুইবার কেন গুণ হলো? এই দেখেন ওয়েট অফ ইচ ওয়াগন, একটা ওয়াগনের ওয়েট কত? 20। আমার ওয়াগন কয়টা আছে? জি স্যার বুঝতে 20টা পারছি। ওয়াগন, বুঝতে পারছেন? তাহলে 20টা ওয়াগনের কত? 20 ইনটু 20, 400। তাহলে এই হচ্ছে কত আমার? 1 টন। এখন যদি আমরা ডাব্লিউ এর কথা বলি, ডাব্লিউ কত হবে? দেখেন এখানে তাহলে টোটাল ওয়েট কার কার আসবে? ওয়াগন প্লাস কি লোকোমোটিভ, এই দুটো মিলে টোটাল ওয়েট আসবে না? 170 টা। তাহলে ওয়াগনের ওয়েট কত? 20 ইনটু 20, আর আমার লোকোমোটিভের ওয়েট কত? 150। তাহলে টোটাল কত হবে? 400 প্লাস 150 কত হবে? 550 টন। বুঝতে পারছেন? এটাই হচ্ছে কি আমার ডাব্লিউ। তাহলে ডাব্লিউ কত হবে? 550। আর দেখেন আমি এই দুটো রেজিস্ট্যান্স কে 1 আর 0.45 কে মিলিয়ে লিখছি কত? 1.45। এটা হচ্ছে প্রথম পার্ট। দেখেন এটাকে দ্বিতীয় পার্ট আপনারা জানেন, এটা হচ্ছে কি তৃতীয় পার্ট, এটা হচ্ছে কি চতুর্থ পার্ট। তাহলে এখানে ডাব্লিউ জানি আমি, ভিও জানি, সবই জানি। তাহলে ডিরেক্টলি কি জি এর ভ্যালুটা বের হয়ে যাবে না? স্যার আমরা প্রথম পার্ট তো স্যার জানি যে 0.0016। হ্যাঁ, ওইটাই হচ্ছে। দেখেন এখানে দেয়া আছে, ফ্রিকশনটা এখানে বলে দেয়া আছে। রোলিং রেজিস্ট্যান্স যেটা, এটাই ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। সুতরাং দুইবার যদি যোগ করে তাহলে কি ফ্রিকশনাল রেজিস্ট্যান্স দুইবার কাউন্ট হয়ে গেল না? জি মানে ওরা এখানে ক্যালকুলেশন করে সূত্র ইউজ হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, সূত্র ইউজ করে দিয়ে। রোলিং মানেই ফিকশন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যে মানে ফ্রিকশনটা কিভাবে আসে দেখেন, আমরা আবার একটু ফ্রিকশনের যদি ইয়েতে যাই, থিওরিতে যদি যাই, দেখেন ফ্রিকশন কিভাবে আসে। ইন্টারনাল তো আমরা হিসাব করি না, এটা হচ্ছে কি এক্সটারনাল, যেটা রোলিং। দেখছেন? মানে চাকা এবং রেলের মধ্যে যে ফ্রিকশনটা হবে। জি স্যার বুঝছি। খেয়াল করছেন? জি স্যার। দেখেন ওইটা একটু এখানে মানে একটু ঘুরায় দেয়া আছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে, তাহলে এটা হয়ে গেল না সলভ? দেখেন জি স্যার। এখন দেখেন আপার রাউন্ডিং করব না লোয়ার রাউন্ডিং করব বলেন তো? স্যার এটা আপার রাউন্ডিং স্যার। বি এর মানটা স্যার কি হয় জানি স্যার? কোনটা? জি এর মান স্যার। জি এর মানটা তো বের করব। স্যার জি এর মানটাই বের করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন না স্টিপেস্ট গ্রেডিয়েন্ট, জি ইকুয়াল টু কি হোয়াট। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এটা লিখে দিলেই হবে 1 in 56.5। ঠিক আছে, আমাদের বইয়ে হচ্ছে অ্যানসার দাও 1 in 56, এটা এখানে দিয়ে দিলাম। এটা আপার গ্রেড। এখন দেখেন লাস্ট ম্যাথটা, দেখেন এটা হচ্ছে অনেকটা
আমরা যে সেকেন্ড ম্যাথটা করছিলাম, সেকেন্ড ম্যাথের যে একটা পার্ট ছিল এখানে তাই। খেয়াল করেন কি বলছে, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পারমিসিবল ট্রেন লোড, মানে ডব্লিউ ইকুয়ালস টু হোয়াট ক্যান বি পুলড পাঁচটাই হবে স্যার। pulled with 4 pairs of driving wheel। দেখেন হলিং পাওয়ার বের করার জন্য আপনার দিয়েছে, বুঝছেন? 4 pairs of driving wheel, এক্সেল লোড কত, তাহলে 4 ইনটু কত 28.42 এবং ফ্রিকশনাল ইয়ে দিয়েছে কত 0.2, তাহলে এটা হলিং পাওয়ার পেয়ে গেলেন, ঠিক আছে? এই যে হলিং পাওয়ার। এরপরে কি বলছে, গ্রেডিয়েন্ট দেওয়া আছে আপনার 200। তারপরে কার্ভেচার দেওয়া আছে, দেখছেন থার্ড পার্টের মতো, তাহলে এখানে কি পাঁচটাই আসবে, জি স্যার পাঁচটাই হবে। ঠিক আছে? এটা থার্ড পার্টের মতো, তাহলে ডাব্লিউ টা বের করে ফেললেন, তাহলে শেষ। আমাদের হচ্ছে এই পর্যন্তই ম্যাথ। ভি এর ভ্যালু তো দেয়া আছে 48.3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপনাদের হচ্ছে জিওমেট্রিক ডিজাইন অফ রেলওয়ে। আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো ক্লাস টেস্ট আমরা নিছি? কিছুই তো হয় না, তাই না? না স্যার কিছু হয়নি। আচ্ছা, আমরা হচ্ছে একটা মিড টার্ম নিব। মিড টার্ম হচ্ছে আপনার এই পুরা আমরা এখন পর্যন্ত যেটা পড়েছি, ঠিক আছে? হিস্ট্রিটা লাগবে না রেইলের, ঠিক আছে? আমরা হচ্ছে রেইল, স্লিপার, ব্যালাস্ট আর হচ্ছে আপনার ইয়ের কি বলে এই জিওমেট্রিক ডিজাইন অফ রেলওয়ে, এই পুরো পার্টটার উপরে একটা মিড নিব। মিডটা হচ্ছে আমরা নেক্সট উইকের পরে উইকে নিব ইনশাআল্লাহ। নেক্সট উইক আরেকটা ক্লাস নিব আমরা। নেক্সট উইকে হচ্ছে পেভমেন্ট ডিজাইনের জন্য পেভমেন্ট ম্যাটেরিয়াল সম্পর্কে একটু আমরা পড়ালেখা করব। এরপরে হচ্ছে তাহলে আপনাদের টেন্টেটিভ একটা মিড টার্মের ডেট যদি আমরা চিন্তা করি, নেক্সট উইক কি কত তারিখ পরে? 20 তারিখ। বেশি কি ডিলে হয়ে যায়? আমরা নেক্সট উইকে নিব নাকি তারপরের উইকে নিব বলেন? নেক্সট উইকে সবাই স্যার কি বলেন? পরের উইকে স্যার অনেক চাপ পড়ে যাবে স্যার। দেখেন আপনারা যদি বলেন যে নেক্সট উইকে দিবেন, আমাকে গ্রুপে মেসেজ করে দিলেই হবে, ঠিক আছে? এখন পর্যন্ত আমি আপনাদের একটা অপশন দিয়ে রাখলাম যে 20 তারিখে অথবা 27 তারিখে দিতে পারেন, ঠিক আছে? আপনারা 20 তারিখেও দিতে পারেন, 27 তারিখে আমাকে জানা দিলে হবে, ঠিক আছে? আমরা আলোচনা করে পরে ইয়ে দেব, জানাবো। আচ্ছা, ঠিক আছে। আপনাদের অন্যান্য পরীক্ষা দেখেন কি হয়, ঠিক আছে? আপনাদের তো যেহেতু সপ্তাহে একদিন ক্লাস, নেক্সট উইকে তো আরো কয়েকটা মিড টার্ম থাকার কথা আপনাদের স্যারদের, তাই না? জি স্যার মিড টার্ম তো দুই একটা, নেক্সট উইকে তো মিড টার্ম আপনাদের তিনটার মতো পড়ার কথা। পড়ছে স্যার নেক্সট উইকে। হ্যাঁ, তো আমি আপনাদের তিনটা অপশন পড়ছে। দিলাম আর কি, ঠিক আছে? যদি নেক্সট উইকের পরে উইকে দিতে চান, অথবা আপনারা যদি চিন্তা করেন না স্যার শুক্রবারে না দিয়ে অন্য দিন দিব, ঠিক আছে? সবাই যদি এগ্রি করেন, ঠিক আছে, তাও দিতে পারেন, আমাকে জানাইলেই হবে, ঠিক আছে? আই এম ফ্লেক্সিবল অন দিস, ঠিক আছে? এটাতে কোনো সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা যে পরীক্ষা কি টাইপের হবে বা অন্য কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার, কোশ্চেন কেমনটা বের হবে? কোশ্চেন ধরেন মনে করেন আপনাদের তো এখন ইন্টারনেটে আপনারা সবকিছু দেখতেই পারবেন, তাই না? তো দেখা যাবে যে ওপেন বুক আসলে বাই ডিফল্ট হয়ে যাবে, কারণ আমি যদি বলিও যে কেউ বই খুলবেন না, কিন্তু সবাই তো আর সৎ লোক না, ঠিক আছে? আমাদের মধ্যে অনেকে শয়তানের প্ররোচনায় পড়ে, ঠিক আছে, ইয়ে করতে পারে। প্যাটার্নটা তো কি আমরা ধরে হবে? এমসিকিউ টাইপের দুই একটা প্রশ্ন থাকতে পারে। ধরেন মনে করেন আমরা যে থিওরি যেটা আছে না, থিওরি থেকে হয়তো বা আমি যদি থিওরি না লিখতে দিই তাহলে কিছু এমসিকিউ দিতে পারি আর কিছু ম্যাথ দিতে পারি। ডেফিনেটলি ম্যাথ গুলা একটু ঘুরাই দিব যাতে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড বই থেকে না হয়, ঠিক আছে? আমি যদি একবারে ঘুরাই না দিই তাহলে সময় দিব খুব কম, মানে দেখা দেখির জন্য সুযোগ না থাকে। আর যদি একটু ঘুরাই দিই তখন সময় একটু বাড়াই দিব। ঘোরানো বলতে কি স্যার, নিয়ম তো ঠিকই থাকবে তো স্যার, যা হ্যাঁ হ্যাঁ, নিয়ম এই ফর্মুলা গুলো ইউজ করে করবেন, ঠিক আছে? ফর্মুলা তো আর নতুন করে যদি কোনো কিছু দেই তাহলে সেটা বলে দিব আমি কোশ্চেনে যে এটার জন্য এই ফর্মুলা ইউজ করেন, ঠিক আছে? অথবা আমি একটা ছবি দিয়ে দিলাম, ভ্যালু গুলা ছবি থেকে নিতে হবে, আমি কোশ্চেন লিখে দিলাম না, বুঝেন নাই? এখানে তো কোশ্চেন লেখা আছে, আমি কোশ্চেন লিখে না দিয়ে আমি একটা ছবি দিয়ে দেখাই দিলাম, ঠিক আছে? স্যার যদি আগে করা না থাকে আমাদের, সেক্ষেত্রে ফাইন্ড আউট করতে টাইম লাগবে স্যার, সেক্ষেত্রে সময় ওই তো আমি তো বললাম এই জন্য স্ট্রেট ফরওয়ার্ড বইয়ের মতো না দিলে তাহলে হচ্ছে একটু টাইম দিব, আর যদি বইয়ের মতো হয় মানে মেইন কথা আপনারা যেন দেখা দেখি না করতে পারেন। আর অবশ্যই ওইদিন ক্যামেরা অন রাখতে হবে, ঠিক আছে? আই উইল রেকর্ড এভরিওয়ানস ভিডিও
যাতে হচ্ছে আমি বুঝতে পারি যে একসাথে বসে আবার পরীক্ষা দিলে তো সমস্যা কয়েকদিন মিলে। ঠিক আছে, তো আপনার ব্যাকগ্রাউন্ড সহ আপনার হচ্ছে ভিডিওটা অন রাখতে হবে। ভিডিও অন করে কথা বলো স্যার। আপনার কথাটা বুঝতে পারিনি, কেটে কেটে আসছিল, আবার একটু বলবেন? হ্যালো, হ্যাঁ আবার বলেন একটু। হ্যালো, স্যার একটু কথা বলতে চাই স্যার। ভিডিও আজকে হ্যাঁ। দুপুরেও স্যার অনেকে সাইডে একটা থাকে স্যার। ভিডিও একজন স্যার বলছিল স্যার ভিডিও অন করে পরীক্ষা নেওয়ার জন্য স্যার। তো হ্যাঁ, তা হ্যাঁ। আমাদের যে পরিস্থিতিটা স্যারকে দেখাইছি। হ্যাঁ, ভিডিও দেখাইছি যে স্যার আমরা কোন অবস্থায় থাইকে ক্লাস নিচ্ছি। এটা তো করতে হবে জীবিকার। আপনার হইতেছে ধরেন মনে করেন দুটো জিনিসের তো ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, আপনি ভিডিও অন রাখলেন, আপনার হইতেছে সাউন্ড অফ রাখলেন, ঠিক আছে, কিন্তু আমার তো দেখতে হবে যে আপনি কি করতেছেন আসলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা হচ্ছে তাহলে আজকে এখানে শেষ করে দিই, কেমন? জি স্যার, আমি স্যার নতুন অ্যাডভাইজিং করছি তো স্যার। এর আগে যেগুলো পড়ানো হয়েছে স্যার, ওই ক্লাসরুম যে আমাদের অ্যাপটা আছে স্যার, ওইটাতে তো সব আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, গুগল ক্লাসরুমে সবাই অ্যাড হয়ে যান। আমি কিন্তু প্রশ্ন গুগল ক্লাসরুমে দিব। আপনাদের অনেকেই অ্যাডভাইজিং হচ্ছে দেরিতে করছেন বা সবাইকে একটু কাইন্ডলি গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে যেতে বলি। ঠিক আছে, মানে প্রশ্ন আমি গুগল ক্লাসরুমে দিব এবং হচ্ছে অ্যানসারটা আপনারা গুগল ক্লাসরুমে আপলোড করে দিবেন একটু। আমি সুদন দিলে আমার তো স্যার গুগল ক্লাসরুমে তো এই যে হ্যাঁ সবকিছু দেয়া আছে গুগল ক্লাসরুমে, জি প্রিভিয়াস লেকচারস সবকিছু দেয়া আছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ।